আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা আ তাড়িত চৌম্বক আবেশ চ্যাপ্টারটা ৩ নাম্বার ক্লাস করব। তো গত ২ টা ক্লাস হচ্ছে আমরা বেসিক কিছু জিনিসপাতি নিয়ে ডিসকাস করছি। সো আজকে হচ্ছে ওই জিনিসপাতিগুলোকে একটু এক্সটেন্ড করব আর নতুন কিছু টপিক যেটা হচ্ছে আমাদের বইয়ে নাই বাট আমাদের পড়তে আ বা বুঝতে চ্যাপ্টারটা হচ্ছে লাগে। ঠিক আছে? ভাইয়া হচ্ছে এমন একটা টপিক পড়াবো। দেন ভাইয়া ট্রাই করব যে বইয়ের একটা টপিক আছে এই জিনিসটা কভার করে দেওয়ার জন্য। শুরুতে হচ্ছে ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়ারা হচ্ছে আজকের ক্লাসে জাম্প করব। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে মেহজাবিন, ঋত্বিক দাস, আ সানজিদা রাফা, আ আরজু, রহমতুল্লাহ, শ্রাবন্তী, খুশিদা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো? আরো আছে মিতু আক্তার, শ্রাবন্তী, তাসনিম, ফারজানা, মারিয়া, রহমতুল্লাহ, মুন্না। আচ্ছা, যারা আছো তোমাদের সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আহ শুরু করে দিই, হ্যাঁ? দেরি না করে আমরা শুরু করে দিই। ঠিক আছে? ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। সবাই ভিজে, ভিজে আসতেছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। বুঝছো? ঢাকার একটা ঝামেলা হচ্ছে ধরো বৃষ্টি যদি হয় তাহলে হচ্ছে ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না। ধরো আমরা হচ্ছে কি উবারে আসি মানে বাইকে আসি বা সিএনজি তে আসি। সো আমি হচ্ছে সকালে উঠেই মানে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি ঢাকাতে। সো বৃষ্টি বলতে হচ্ছে বৃষ্টির ভাব আছে। সো সকালে দেখেই বুঝা গেছে না অনেক বেশি বৃষ্টি হবে। সো ভাই হচ্ছে সকালে উঠেই আজকে তাড়াতাড়ি হচ্ছে আ লাঞ্চ করে ফেলছি। লাঞ্চ করার পরে হচ্ছে ১ টার দিকে শুরু করছি কল দেওয়া, উবার কল দেয়া, ইনড্রাইভে কল দেওয়া, পাঠাওতে কল দেয়া। কেউ রিসিভ করে না। ২ ঘন্টা টানা কল দিছি। তারপর হচ্ছে ৩ টাই রিসিভ করছে দেন আসছি এখানে। আইসাই তোমাদের ক্লাসে ঢুকছি। তো সবাই হচ্ছে ভিজে, ভিজে আসতেছে। শিশির অলরেডি আসতেছে। শিশির পুরা ভিজে গেছে। আমি কমপ্লিটলি ভিজি নাই। আমি হালকাই ভিজছিলাম। মানে মাঝখানে হচ্ছে ২০-২৫ মিনিটের জন্য একটু বৃষ্টিটা থামছিল। আমি লাকিলি ওই সময়টাই জাস্ট পিক করছি। চলে আসছে। ঠিক আছে? তো সবাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ আমরা আজকে এটাই দিয়েই শুরু করব। মেহজাবিন খুব ক আ খুব ভালো একটা কোয়েশ্চেন করছে। খুব কনসেনট্রেশন সহকারে ক্লাসগুলা করেছে। সেলুট বস। একদম ঠিকঠাক হ্যাঁ, আজকে এটা দিয়ে শুরু করব আমরা। আনি আ অনিক চক্রবর্তী বলছে বৃষ্টিতে ভিজে, ভিজে ক্লাস করতেছে। তুমি ভিজে ক্লাস করতেছো নাকি আমরা ভিজে ক্লাস করাচ্ছি? জয়শ্রী বলতেছে আগের ক্লাসগুলো করে ভেরি গুড ভাই, ভেরি গুড। খুব সুন্দর কথা বলছো। তুমি আগের ক্লাসগুলো করে আসবে। এট লিস্ট 2nd ক্লাসটা করবা। নয়তো এই ক্লাস বুঝতে তোমার প্রবলেম হবে। ঠিক আছে? 2nd ক্লাসটা মাস্ট করতে হবে। আবারও বলে দিচ্ছি ভাইয়া 2nd ক্লাস যারা করো নাই ওরা কিন্তু এই ক্লাস বুঝতে খুব প্রবলেম হবে। সো ক্লাস করো ঠিক আছে, বাট মাথায় রাখবা কিছু, কিছু জিনিস তোমার ধরতে হয়তো প্রবলেম হবে। বাট 2nd ক্লাস করে আসলে ক্লিয়ারলি বুঝতে পারতা সবকিছু। আর ফার্স্ট ক্লাসে তো আমরা অ্যানিমেশন দেখেছি ওইটার লিংক ভাই ফেসবুকে দিয়ে দিয়েছি। ওইখান থেকে হচ্ছে তোমরা চাইলে ওই অ্যানিমেশনটা নিজে একবার গো থ্রু করতে পারো। এখানে অনেক কিছু ছিল। রাইট? অনেক কিছুই ছিল। আরিফুল ইসলাম কোয়েশ্চেন ভাই কি কোয়েশ্চেন বলো? হুম, 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 হুম। অলোকানন্দ বলতেছে লেন্সেরটা কি লেন্সের কি বুঝো নাই ভাই আমাকে বলো। লেন্সের কি বুঝো নাই তুমি? তুমি কি শুভ ভাইয়ের 4th চ্যাপ্টারটা করেছিলা? মানে আমাদের উনি যে ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়াইছে। আবার বলতেছি ভাই এই চ্যাপ্টার পড়তে গেলে ম্যাগনেটিজম হালকা পাতলা আইডিয়া থাকা লাগবে। শুভ ভাই পড়াইছে মানে ফুল প্রো হয়ে গেছো। আর আমার ক্লাস যদি করে থাকো লেন্স নিয়ে প্রবলেম থাকার কথা না। তোমরা বাকিরা বলো তো লেন্স নিয়ে কারো প্রবলেম আছে? লেন্সের সূত্র তো অন্য কিছু না ভাইয়া। মানে ব্যাপার হচ্ছে যেই কারণে ও সৃষ্টি হচ্ছে। একটা কথা আছে না যে প্রিয় মানুষ তোমাকে বলে যার জন্য করি চুরি ওই আমাকে বলে চোর। ব্যাপারটা হচ্ছে এরকম। লেন্সের সূত্র এরকম। ঠিক আছে? কৃতজ্ঞ। যে আসলে আ যেই কারণে ও সৃষ্টি হচ্ছে ওইটাকে ও বাধা দিচ্ছে। ঠিক আছে? ফারজানা, তাসমিয়া আর সানজিদা বলতেছে ক্লিয়ার। ল্যান্সটা একটু রিক্যাপ প্লিজ। হ্যাঁ, হ্যাঁ করব। ঠিক আছে। প্যারা নাই। রিক্যাপ করব। আজকে আমরা রিক্যাপ দিয়ে শুরু করব। ঠিক আছে? চ্যাপ্টারে আচ্ছা আজকে আমরা যা, যা শিখবো এগুলো পরে লিখবো। সো রিক্যাপ দিয়ে শুরু করি। ১ম ব্যাপার হচ্ছে ভাইরা গত ক্লাসে ভাইরা কি, কি পড়ছিলাম? ১ম পড়ছিলাম হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স। ভাইয়া জাস্ট মুখে, মুখে বলি ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের ইকুয়েশন কি ছিল? আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে হচ্ছে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করতাম। রাইট? জাস্ট ভাইরা হচ্ছে হালকা পাতলা একটু গো থ্রু করি। একটু মাথায় রাখো ব্যাপারগুলো। লিখা লাগবে না এগুলা। এগুলো আমরা গত ক্লাসে পড়াইছি। ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম যেটা হচ্ছে বি ডট এ। বি ডট এ ছিল। বি ডট এ মানে কি? বি এ কস থিটা, রাইট? বি এ
cos থিটা, বি এ cos থিটা। বি কি ছিল? বি ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কতটুকু ওইটা, বা একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে কয়টা বলরেখা যাচ্ছে, কি বলরেখা যাচ্ছে? চৌম্বক বলরেখা যাচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এই যে ধরো এটা হচ্ছে আমরা একটা এরিয়া বুঝাইলাম, কি আঁকাচ্ছি, এটা হচ্ছে ধরো ভাই একটা এরিয়া বুঝাইলাম। সো এরিয়ার ডিরেকশন কোন দিকে হয় ভাইয়া? এটার পারপেন্ডিকুলার, রাইট, বা লম্ব দিকে, এটা হচ্ছে এরিয়ার ডিরেকশন। এখন এটার মধ্য দিয়ে কতগুলা বলরেখা গেছে, কতগুলা বলরেখা গেছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে চৌম্বক ফ্লাক্স, রাইট? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে চৌম্বক ফ্লাক্স। সো এই জিনিসটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ভাইয়া বি এ কস থিটা। সো এখানে হচ্ছে তোমরা প্রবলেমে পড়ছিলে কোথায়? এই যে থিটাটা নিয়ে, থিটাটা কি ছিল? থিটাটা হচ্ছে বি এবং এ ভেক্টরের মাঝখানের কোণ, ঠিক আছে? বি এবং এ ভেক্টরের মাঝখানের কোণ। এই যে থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে বি এবং এ দুইটার মাঝখানের কোণ। এখন এ মানে তোমাদের প্রবলেমটা হয় কোথায় জানো? তোমাদের প্রবলেম হচ্ছে এরকম, ধরো সাপোজ ভাই হচ্ছে এরকম বললাম যে ভাইয়ের কাছে হচ্ছে এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা আছে, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এবং এটার সাথে এরকম ভাবে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন, এটা হচ্ছে বি, ঠিক আছে? তো সাপোজ আমি হচ্ছে বলে দিলাম যে ভাইয়া তোমরা জাস্ট ভাইকে থিটাটা বলবা, ঠিক আছে? ভাইকে জাস্ট থিটাটা বলবা, থিটাটা এখানে কি হয়, কি আঁকাইলাম, আমাকে জাস্ট থিটাটা বলো, থিটাটা কত হবে? ধরো আমি বললাম আমার এখানে যে এই নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সো এখানে থিটা কত হবে আমাকে বলো তো? তোমরা এই জিনিসটা নিয়ে প্রবলেম করছিলা, আমি যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিছিলাম তখন এই জিনিসটা নিয়ে প্রবলেম নিজেরাই করছো। এখানে থিটা কত হবে আমাকে বলো? এখানে থিটা কত হবে? আমরা যখন ম্যাগনেটিক ফ্লাক্সের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে ডেসক্রাইব করব, থিটা কত হবে? দেখি কতটুকু বুঝছো গত ক্লাস। সবাই, এই তো মেহেজাবিনের হাত বলছে 30 ডিগ্রি, খুব সুন্দর ভাইয়া। একজন 50 ডিগ্রিও বলছে, কেমনে ভাইয়া? ঠিক আছে 30 ডিগ্রি 60 ডিগ্রি অ্যান্সার হইতে পারে, মানে কনফিউশনে হয়তো বলতে পারো, বাট 50 ডিগ্রি কিভাবে বলো আমাকে বলো? এই তো ফৌজিয়া খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ এভাবে চিন্তা করবা, ঠিক আছে? তো দেখো আমাদের থিটা যেটা ছিল, থিটা এবং ছিল বি এবং এ এর মধ্যবর্তী কোণ, দেখো বি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন কথা হচ্ছে এ ভেক্টর বা ক্ষেত্র ভেক্টরের দিকটা কোন দিকে হয় ভাইয়া? সবসময় তলের লম্ব দিকে। আমার যে হাতটা আছে, হাতের তালু আছে, তালুর ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? এইভাবে, লম্ব দিকে। আমার হাত যদি আমি বাঁকায় দিই, আমার ক্ষেত্রফলটা কি বা ক্ষেত্রফলের দিকও কি হাতের তালুর সাথে আস্তে আস্তে কি করবে? ইনক্লাইন হইতে থাকবে, রাইট? একটু বাঁকা হইতে থাকবে। সো অলওয়েজ ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের লম্ব দিকে হয়, তল যদি বেঁকে যায় ক্ষেত্রফলের দিকটাও বেঁকে যায়, বাট তলের লম্ব দিকে অলওয়েজ ফিক্স থাকে, ঠিক আছে? সো আমার এখানে যে ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? ক্ষেত্রফলের দিক হবে হচ্ছে ভাইয়া এই যে এদিকে, ক্ষেত্রফলের দিক হবে হচ্ছে এদিকে। আর আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের দিক কি? ম্যাগনেটিক ফ্লাক্সের দিক হচ্ছে এটা। সো মধ্যবর্তী কোণ মানে কি? এটা হচ্ছে থিটা আমাদের। সো থিটা কত হবে ভাই? পুরোটা হচ্ছে 90, আর এটা নিচেটা হচ্ছে 30, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং ছিল ভাইয়া আমাদের এই যে ফ্যারাডের প্রথম সূত্র কি বলছিল? ফ্যারাডের প্রথম সূত্র বলছিল হচ্ছে একটা কয়েলের মধ্য দিয়ে বা একটা, মানে তুমি বলতে পারো যে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে, ভালো মতো বুঝো, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যখন একটা বদ্ধ কয়েল রাখবে, ওই কয়েলের মধ্যে দিয়ে কি প্রবাহিত হবে? কারেন্ট প্রবাহিত হবে, রাইট? ওই কারেন্টটা কিসের সমানুপাতিক ছিল? খেয়াল আছে কিনা? ওই কারেন্টটা কিসের সমানুপাতিক ছিল? মানে ওই কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করতো? প্রথম জিনিস ডিপেন্ড করতে হচ্ছে ভাইয়া ফ্লাক্সের পরিবর্তনের উপর, রাইট? ফ্লাক্সের পরিবর্তনের উপর, এগুলো কিন্তু গত ক্লাসের পড়া। ফ্লাক্সের পরিবর্তনের উপর। 2 নাম্বার ছিল ভাইয়া ক্ষেত্রফলের পরিবর্তনের উপর, ক্ষেত্রফল পরিবর্তনের উপর। আর 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার ছিল হচ্ছে ভাইয়া কৌণিক পরিবর্তন, কৌণিক, আচ্ছা কৌণিক পরিবর্তন না বলে কৌণিক সরণের উপর বলতেছি। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে কি হইতো? এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার কারেন্ট ইনডিউসড হইতো, রাইট? কারেন্ট ইনডিউসড হবে। সো আমরা হচ্ছে লাকিলি ওর আনলাকিলি বলবো, ভাইরা হচ্ছে এই দুইটা জিনিসের প্রবলেম সলভ করছি।
আমরা এই দুটো জিনিস অলরেডি সলভ করছি। ফ্লাক্সের পরিবর্তন হলে কত কারেন্ট হয়, তারপর হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন হলে কত কারেন্ট হয়। বাট আমরা এই জিনিসটা দেখি নাই। এই জিনিসটা আমরা দেখছি? আমরা এই জিনিসটা দেখি নাই। যদিও বলতেছি গত ক্লাসের পড়া, সো আজকে হচ্ছে আমরা এই জিনিসটা দেখব। ঠিক আছে? আমি যখন একটা কয়েলকে কৌণিকভাবে ঘোরাবো, ঠিক আছে? কৌণিকভাবে ঘোরাবো, তখন আমার ওইটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ইনডিউসড হবে বা কতটুকু আ ভোল্টেজ ইনডিউসড হবে, ওই জিনিসটা আমরা আজকে দেখব। ঠিক আছে? এটা হচ্ছে গেল সেকেন্ড সূত্র। থার্ড সূত্রটা কি ছিল? আমাদের ফ্যারাডের যে থার্ড সূত্রটা খুব সরি সেকেন্ড সূত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউসড হচ্ছে, এটা হচ্ছে এপসাইলন। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম? ফ্লাক্সের পরিবর্তনের হার d∅ ডিভাইড বাই dt, d∅ ডিভাইড বাই dt। ঠিক আছে? এবং এখান থেকে একটা সুন্দর জিনিস তোমরা কমেন্টে জিজ্ঞেস করছিলা, বাট ভাইয়া পরে হয়তো বলতে ভুলে গেছি। এখানে একটা নেগেটিভ চিহ্ন আসে। এখন এই নেগেটিভ চিহ্নটা মানেটা কি? এটাই হচ্ছে আমাদের বলছিল লেন্স, বিজ্ঞানী লেন্স, যেটাকে আমরা লেন্সের সূত্র বলি। লেন্স, ঠিক আছে? এই জিনিসটা বিজ্ঞানী লেন্স বলছিল যে এখানে আমরা মেইন নেগেটিভ চিহ্ন দেই, ঠিক আছে, বাট কেন দেই নেগেটিভ চিহ্নটা, এটা বিজ্ঞানী লেন্স বলে গেছিল। কারণ হচ্ছে যেই জন্য এটা সৃষ্টি হচ্ছে ওইটাকেও বাধা দিচ্ছে, এই জন্য আমরা নেগেটিভ চিহ্ন দিচ্ছি। আচ্ছা, নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা আমরা আজকে আরো বুঝবো, বাট এর আগে হচ্ছে এই জিনিসপাতিগুলো গত ক্লাসের পড়া ছিল, ভাইয়া একটু জাস্ট রিক্যাপ করে নিছি। এখন দেখো নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা যদি ভাইয়া বোঝার ট্রাই করি, নেগেটিভ চিহ্নটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে ওইটাই যদি জাস্ট বোঝার ট্রাই করি। দেখো আমরা হচ্ছে এখন খেয়াল করো, যাদের লেন্সের সূত্রের প্রবলেম ছিল ওরা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করো। সাপোজ তোমার কাছে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বাইরের দিকে, তোমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বাইরের দিকে। বুঝো তো ভাই এই ডট দিয়ে কি বোঝায়? ডট দিয়ে বোঝায় হচ্ছে বাইরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা কি? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পরিবর্তনশীল, মানে এটার মান যেটা আছে মানটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? মানটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। ওকে, এখন আমি কি করছি? আমি হচ্ছে এখানে একটা লুপ রাখছি, একটা পরিবাহী তার দিয়ে তৈরি করা লুপ রাখছি। এখন আমি দেখব এই লুপের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে কিনা। কথা হচ্ছে ভাই এই তিনটা শর্তে যে কোনো একটা পূরণ হওয়া লাগবে। ফ্লাক্সের পরিবর্তন হওয়া লাগবে, হইলে কারেন্ট ফ্লো হবে। ক্ষেত্রফলের পরিবর্তন হইলে কারেন্ট ফ্লো হবে। যদি কৌণিক ভাবে এটাকে আমি ঘোরাই তাহলেও কারেন্ট ফ্লো হবে। তিনটার যে কোনো একটা যদি আমি পাই তাহলে এই কন্ডাক্টিং কয়েলের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হবে। এখন কথা হচ্ছে ভাই বি যেহেতু ভেরিয়েবল বা ম্যাগনেটিক ফ্লাক্স যেহেতু পরিবর্তন হচ্ছে, অবশ্যই এখানে কারেন্ট প্রবাহিত হবে, রাইট? অবশ্যই কারেন্ট প্রবাহিত হবে। সো এই যে কারেন্টটা প্রবাহিত হবে এটা ডিরেকশনটা আমার বের করতে হবে। এখন এটা ডিরেকশনটা বের করবো এমন ভাবে যে যেই কারণে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারণটাকেও বাধা দেয়। আমাকে বলো এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কেন? এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ইনডিউসড হবে বা কারেন্ট আবিষ্ট হবে, কেন হবে? কোন রিজনে হবে আমাকে বলো? কোন রিজনে কারেন্ট ইনডিউসড হবে? বি পরিবর্তনশীল, ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। বাট ভাই যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, দেখো বি এর দিকটা কোন দিকে? বাইরের দিকে না? বি এর দিকটা বাইরের দিকে, রাইট? বি পরিবর্তনশীল, ঠিক আছে, বাট ভাইয়া এভাবে বলতেছি বি বাইরের দিকে পরিবর্তনশীল। আমার বোর্ডের কি বাইরের দিকে পরিবর্তনশীল। এই জিনিসটা তোমরা সবাই এগ্রি করো কিনা আমাকে বলো তো? আশা করি এই জিনিসটার সাথে এগ্রি করতেছো, ঠিক আছে? সো বি বাইরের দিকে পরিবর্তনশীল। এখন আমার এই লুপের মধ্যে আমি কারেন্টের ডিরেকশন এমন ভাবে দিব, ঠিক আছে, এই লুপের মধ্যে আমি কারেন্টের ডিরেকশন এমন ভাবে দিব যাতে বিটা বাইরের দিকে না ভেতরের দিকে ক্রিয়েট হয়, ভেতরের দিকে ক্রিয়েট হয়, ঠিক আছে? আমি এমন ভাবে দিব, ভালো মতো বুঝো। বি বাইরের দিকে পরিবর্তনশীল, এটা কিসের বি? এটা হচ্ছে এই বিটা, মানে আমি এক্সটার্নালি যে ম্যাগনেটিক ফিল্ড রাখছি এটা হচ্ছে বাইরের দিকে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন মানে কন্টিনিউয়াসলি কি ভ্যালুটা চেঞ্জ করতেছে। বাট আমি হচ্ছে এটার মধ্যে এমন ভাবে কারেন্টের ডিরেকশনটা দেব যেই কারেন্টের জন্য এর মধ্যে আমার ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে ভেতরের দিকে। ভালো মতো বুঝো, আমি বলতে চাচ্ছি এই কন্ডাক্টিং কয়েলের মধ্যে কারেন্টের ডিরেকশন আমি এমন ভাবে দিব, তড়িৎ প্রবাহের দিকটা আমি এমন ভাবে দিব যাতে এই তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এটা হচ্ছে ভেতরের দিকে হবে। ভেতর দিকে হলে কি হবে? বাইরের দিকে বাধা দিবে, একটা হচ্ছে বাইরের দিকে বেরোতেছে আর একটা ভেতর দিকে ঢুকতেছে, সো একটা একটাকে বাধা দিবে।
ঠিক আছে, একটা আরেকটাকে কি করবে, বাধা দিবে। সো আমি হচ্ছে এখন রাইট হ্যান্ড থাম্ব রুল বা যেটা ইচ্ছে ইউজ করে ওইটা দিয়ে হচ্ছে আমরা কি করব, ভেতর দিকে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করলে আমার কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হয় এটা হচ্ছে আমরা বের করব। দেখো ভাই একদম ইজি, ভেতরের দিকে তুমি বৃদ্ধাঙ্গুলি রাখো, তাহলে আঙ্গুলগুলো কোন দিকে কার্ল করে, তোমার ক্লকওয়াইজ কার্ল করে, রাইট? তার মানে একদম ইজি ভাই, এটা এখানে কারেন্ট কোন দিকে যাবে, এখানে কারেন্ট হচ্ছে ইনডিউসড কারেন্টটা কোন দিকে হবে, ইনডিউসড কারেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ হবে, রাইট? সো ইনডিউসড কারেন্টটা ক্লকওয়াইজ হবে। এখন আমার যে কারেন্টটা আবিষ্ট হয়েছে ওই কারেন্ট যে ফ্লাক্স প্রডিউস করছে সেটা কি ভেতরের দিকে, আর আমার বাইরের যে চৌম্বক ক্ষেত্র আছে এটা ফ্লাক্স হচ্ছে বাইরের দিকে, একটা একটা বাধা দিতেছে, এটাই লেনজের সূত্র ভাই, এটাই লেনজের সূত্র। এখন দেখো একটা হচ্ছে বাইরের দিকে একটা হচ্ছে ভেতরের দিকে, তার মানে কি দুইটা দিক আলাদা না, দুইটা দিকে এক্সাক্ট অপোজিট। সো এই যে অপোজিট চিহ্নটা আমি লেন্স বুঝাইছি হচ্ছে নেগেটিভ চিহ্ন দিয়ে বা মাইনাস চিহ্ন দিয়ে, ঠিক আছে? আবিষ্ট চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হয় তাই কারেন্ট ফ্লো হবে না ভাই, এক্স্যাক্টলি তাই না। কারেন্ট ফ্লো হবে কিনা এই তিনটা জিনিসের একটা থাকা লাগবে, নয়তো কারেন্ট ফ্লো হবে না। আবিষ্ট চৌম্বক ক্ষেত্র কোন দিকে নাকি ডাজন্ট ম্যাটার, তিনটা জিনিসের যে কোনো একটা যদি থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে, আনটিল অর আনলেস নো কারেন্ট ফ্লো, ঠিক আছে? বি বাইরের দিকে পরিবর্তনশীল মানে কি ভাই, পরিবর্তনশীল বুঝো না, মানে মান কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, মান পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা বুঝো না তোমরা, পরিবর্তনশীল এটাই ভেরিয়েবল। আচ্ছা, মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হবে, বাট আমরা যেহেতু বাইরের দিকটা ফিক্সড করে দিছি, জাস্ট এখানে কি হবে, মানটা পরিবর্তন হবে, ঠিক আছে? এখন লেন্জের সূত্রটা আই গেস ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে লেন্জের সূত্রে আমাদের যে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, এই যে ই, তোমার মনে হতে পারে যে ইটা মনে হয় মানে এমনি এমনি ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই যে শক্তির ব্যাপার স্যাপার আছে, তো এখানে মনে হতে পারে যে কোনো কাজ করি নাই, কিছু করি নাই, অটোমেটিক আমার ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, আর ভোল্টেজ মানে কি, এনার্জি, রাইট? সো অটোমেটিক আমি এখানে এনার্জি পাচ্ছি। তার মানে কি, এনার্জি যে সংরক্ষণশীলতা নীতি বা শক্তির যে সংরক্ষণশীলতা নীতি, এই শক্তি সংরক্ষণশীলতা নীতিটা আসলে এখানে ব্রেক হচ্ছে, রাইট? আচ্ছা হ্যাঁ, নামাজের ব্রেক, আচ্ছা আমরা নামাজের ব্রেকটা দিই, তারপর হচ্ছে আমরা লেন্জের সূত্রটা এক্সপ্লেন করবো। 5টা 4 বাজে, 5টা 15-তে সবাই চলে আইসো।
হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যালো। সাউন্ড শোনাচ্ছে? ভাইকে বলো তো সাউন্ড শোনাচ্ছে কিনা? সাউন্ড শোনাচ্ছে? হুম, 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 হুম। ইসরাত জাহান, মাত্র ভাইয়া জয়েন করেছি ক্লাসে। কেন সাউন্ড শোনা যাবে? নামাজের ব্রেক ছিল তখন। হুম, 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 হুম। সিলেটের হবিগঞ্জে ভূমিকম্প হয়েছে? ঠিকঠাক আছো তোমরা সবাই? হবিগঞ্জে যারা আছো? আসলেই নাকি? জুহাইনা, হবিগঞ্জ থেকে নাকি তোমরা? কি- তোমরা নিজেরা সেফ থেকো, ঠিক আছে? ভূমিকম্প হলে কি করা লাগবে জানো তো? শক্ত কিছুর নিচে আশ্রয় নেবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, তেমন কিছু হয়নি, ঠিক আছে? সেফ থাকবা, ঠিক আছে? সেফটিটা সবার আগে। আচ্ছা দেখো, আমরা যেখানে ছিলাম যে ভাইয়া, তা সিলেটে যারা আছো একটু সেফ থাকো, একটু কনসার্ন থাকো। যেহেতু একবার হয়েছে, ভূমিকম্প পরপর হওয়ার চান্স খুব বেশি থাকে। যদি আবার হয় ভালো মাত্রার, তাহলে হচ্ছে শক্ত কোনো কিছু, টেবিল, সিঁড়ি, তারপরে খোলা জায়গায় আশ্রয় নেবা, ঠিক আছে? ভূমিকম্পের করণীয় গুলো কিন্তু ক্লাস 7-8 পড়ছে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসপাতি ছিল। সো যদি বেশি সিরিয়াস ইস্যু হয়, আরে ক্লাস যাক, গোল্লা নিজের জানা যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা হচ্ছে আহ ল্যান্ডের সূত্র যেটা ছিলাম, ল্যান্ড এবং শক্তি সংরক্ষণশীলতা নীতি। So, আমি যদি একদম বেসিক একটা কথা বলি ভাইয়া, আমি যদি একদম বেসিক একটা কথা বলি, সাপোজ তোমার কাছে একটা আহ ম্যাগনেট দণ্ড আছে, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল। এবং এই ম্যাগনেট দণ্ডটাকে তুমি কি করছো? এটাকে হচ্ছে তুমি একটা কয়েলের মাঝামাঝি কোথাও আছে, ধরো আমি এখানে একটা কয়েলের কথা বললাম, এখানে একটা কয়েল আছে। সো যখন কয়েলের কাছাকাছি আনবা, দণ্ড থেকে কি হবে? তোমার ম্যাগনেটিক ফ্লাক্স বের হবে, রাইট? দণ্ড থেকে কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স বের হবে। এই যে দণ্ড থেকে ম্যাগনেটিক ফ্লাক্স বের হইতেছে। এখন তুমি এই কয়েলটাকে যদি বাম দিকে একটা মোশনে নিয়ে আসো, তাহলে কি হবে? এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য আমার কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, রাইট? কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। আমি জানি না কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। সাপোজ ভাইয়া ধরে নিলাম যে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, এই কারেন্টটা ফ্লো হবে। এখন এই কারেন্টটার জন্য আমার কি হবে? এই কারেন্টটার জন্য আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এক্স্যাক্টলি এর উল্টাটা। মানে এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হবে হচ্ছে এইভাবে। দেখো, এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হবে হচ্ছে এইভাবে। এভাবে মানে কি? মানে হচ্ছে তুমি যদি জাস্ট এটাকে ম্যাগনেট দণ্ড হিসেবে চিন্তা করতা, তাহলে এই পাশে হচ্ছে নর্থ পোল আর এই পাশে হচ্ছে সাউথ পোল। এরকম কিছুই তো একটা হইতো, রাইট? এরকম কিছু একটা হয়ে যেত। সো এই জিনিসটা কিসের জন্য হইছে? এই জিনিসটা হইছে হচ্ছে আমাদের এই কারেন্টের জন্য ভাইয়া। সো তোমার মনে হইতে পারে যে ভাইয়া, তোমার মনে হইতে পারে যে ভাইয়া, এই যে ম্যাগনেটটা ক্রিয়েট হইছে, এটা মনে হয় কোনো শক্তি ছাড়া বা কোনো কিছু ছাড়াই ক্রিয়েট হয়ে গেছে। মানে এই ম্যাগনেটটা যেহেতু ক্রিয়েট হইছে এবং এখানে যদি আমি ফ্লাক্স পাচ্ছি, আর ফ্লাক্স পাওয়া মানে কি? এখানে হচ্ছে আমি কারেন্ট পাচ্ছি, রাইট? সো কারেন্ট পাচ্ছি, তার মানে এই যে কারেন্টটা পাইতেছি, কারেন্টটা হচ্ছে আমি কোনো শক্তি খরচ না করে পাইতেছি। আমি হচ্ছে ইনফাইনাইট সোর্স বা অসীম সময় ধরে এই কারেন্টটা পাইতে থাকবো। অ্যান্সার হচ্ছে ভাইয়া এমন না। কারণ কি? কারণ হচ্ছে শক্তির ব্যাপার-স্যাপার এখানে চলে আসে। আমরা কি শক্তি অসীম সময় ধরে পাইতে পারি? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। সো এখানে শক্তির সংরক্ষণশীলতার ব্যাপারটা চলে আসে। আমাকে কেউ একজন বলো তো, শক্তির সংরক্ষণশীলতা তুমি এখানে কিভাবে ব্যাখ্যা করবা? তুমি এই সিচুয়েশনে শক্তির সংরক্ষণশীলতার ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবা? একটু জাস্ট বলো ভাইকে দেখি। একটু জলো একটু বলো ভাইকে দেখি। কতটুকু কি বুঝতে পারছো তোমরা ল্যাঞ্জের সূত্র? সো একটা ব্যাপার দেখো, আমাদের আমরা ১ম এ কি করতেছিলাম? আমাদের এই যে চৌম্বক দণ্ডটা আছে, এটাকে হচ্ছে বাম থেকে ডান দিকে নিয়ে আসতেছিলাম। সো বাম থেকে যখন আমি ডান দিকে নিয়ে আসতেছি, এই চৌম্বক দণ্ডের জন্য আবেশ প্রক্রিয়ায় এখানে একটা চৌম্বক দণ্ড ক্রিয়েট হইছে। মানে ইমাজিনারি চৌম্বক ক্ষেত্র দণ্ড ক্রিয়েট হইছে, যেটার, আচ্ছা ভাই হয়তো একটু ভুল দিছি। এই পাশে হচ্ছে নর্থ আর এই পাশে হচ্ছে সাউথ। সো যেটার এক পাশে নর্থ আরেক পাশে সাউথ। এখন তুমি দেখো এই জিনিসটা আর এই জিনিসটা যদি কম্পেয়ার করো, ব্যাপারটা কি এরকম হচ্ছে না? যে এখানে একটা চৌম্বক দণ্ড আর এটার পাশে আরেকটা চৌম্বক দণ্ড, যেটার একই মেরুগুলা পাশাপাশি আছে।
একই মেরুগুলা পাশাপাশি আছে, এরকমই তো ক্রিয়েট হয়েছে, রাইট? একই মেরু যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়? একটা আরেকটাকে বিকর্ষণ করে। মনে আছে তো সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। সমধর্মী চার্জ এরা যেহেতু একই পোলের এবং একই দিকে আছে, সো এরা কি করবে? একটা আরেকটাকে ধাক্কা দিবে, একটা আরেকটাকে ধাক্কা দিবে। এখন প্রথমে আমাকে বলো যে আমার এই চৌম্বক দোলনটাকে যখন আমি এদিকে আনতেছিলাম আমার কি হচ্ছিল? আস্তে আস্তে ফ্লাক্স বাড়তেছিল, আস্তে আস্তে ফ্লাক্স বাড়তেছিল। কাছাকাছি আসলে কি ফ্লাক্স বাড়ে? ফ্লাক্স বাড়তেছিল। এখন ফ্লাক্স যত বাড়তেছে তত কি আমার একটা চৌম্বক আবেশন প্রক্রিয়া ক্রিয়েট হচ্ছে। সো আবেশন প্রক্রিয়া যেহেতু চৌম্বকটা ক্রিয়েট হচ্ছে, কি করতেছে? এ হচ্ছে ধাক্কা দিচ্ছে। তো যত এদিকে আসবে আমার যেই চৌম্বকটা ক্রিয়েট হচ্ছে ও কি ওকে আর বেশি ধাক্কা দিবে। তার মানে কি এই চৌম্বক দোলনটাকে আমি যে এখানে আনতেছি, কাজ করতেছি, এই কাজটা অ্যাকচুয়ালি কি করতেছে? আমার এখানে একটা চৌম্বক দণ্ড তৈরি করতেছে। তো এই যে চৌম্বক দোলনটা আছে দেখে মনে হইতেছে আমরা মনে হয় এমনি পাই গেছি, আমাদের কোনো কাজ করা লাগতেছে না, বাট আমাদেরকে অ্যাকচুয়ালি কাজ করা লাগছে। আমরা যে এই জিনিসটাকে এখানে আনছি, এই জিনিসটার বিপরীতে এখানে একটা চৌম্বক দণ্ড ফর্ম হয়েছে, যেই চৌম্বক দণ্ড অ্যাকচুয়ালি আমাদের যে মেইন চৌম্বক দণ্ড ছিল এটাকে কি করতেছে? বাধা দিতেছে। সো আমরা বলতে পারি যে এই বাধার জন্য একে কাজ করা লাগতেছে। ঠিক আছে? বাধার জন্য একে কাজ করা লাগতেছে। এক্সাক্টলি তৌফিক। খুব যতক্ষণ পর্যন্ত চৌম্বক দণ্ড আনা নেয়া করবো ততক্ষণ পর্যন্ত কারেন্ট পাবো। আর তুমি যদি চৌম্বক দণ্ডটা বাম পাশে আনো তাহলে ডান পাশে বাধা পাবা, ডান পাশে নিয়ে গেলে বাম পাশে বাধা পাবা। মানে মেইন কথা হচ্ছে লেন্জের সূত্র বলে এটা যে তুমি যেই দিকে চৌম্বক দণ্ড নিয়ে যাও এর উল্টা দিকে একটা বাধা পাবা এবং ওই বাধার বিরুদ্ধে তোমার কাজ করতে হবে। ওই বাধার বিরুদ্ধে তোমার কি করতে হবে? কাজ করতে হবে। ঠিক আছে? তো শক্তির সংরক্ষণশীলতা নীতি, বা আমি এভাবে বলতে পারবো না যে আমার হচ্ছে লেন্জের সূত্র অনুযায়ী আমি এখান থেকে ইনফিনিটি কোন একটা সোর্স পাচ্ছি, ইনফিনিটি কোন একটা কারেন্টের সোর্স পাচ্ছি না ভাই। আমি লেন্জের সূত্র থেকে ইনফিনিটি কারেন্টের সোর্স পাচ্ছি না। আমি তখনই পাবো যখন এটাকে আমি মোশনে রাখবো। আর মোশনে রাখতে হলে কি করা লাগবে? আমার একটা যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এই যে এই কারেন্টের জন্য যে চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে এটার বিরুদ্ধে আমার কাজ করতে হবে। মানে কি আমি যে পরিমাণ কাজ করব ঠিক তত পরিমাণ আমি শক্তি পাবো, বিদ্যুৎ শক্তি হিসেবে বা চৌম্বক শক্তি হিসেবে। ঠিক আছে? এই বাধা কে দিচ্ছে? দেখো দেখো আমি আবার আবার এক্সপ্লেইন করি। দেখো 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 আবার দেখো এখানে মুদ্রা কথা কি ছিল? মুদ্রা কথা হচ্ছে এরকম ছিল ভাইয়া। মুদ্রা কথা হচ্ছে এরকম ছিল। প্রথম কথা হচ্ছে আমি যখন এই চৌম্বক দোলনটা, দেখো এটা হচ্ছে আমাদের সেটআপ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেটআপ। আমি এই চৌম্বক দোলনটাকে বাম দিকে নিয়ে আসবো, বাম দিকে আমি নিয়ে আসবো। নিয়ে আসলে এখানে এই যে কন্ডাক্টিং কয়েলটা আছে বা যে কয়েলটা আছে এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটা তো তোমরা জানো নাকি? এটা তো বুঝো যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটা কি বুঝো কিনা? কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এটা বুঝো কিনা? এই যে একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা তো আমাদের ফ্যারাডের প্রথম ফ্যারাডের প্রথম সূত্রই ছিল, রাইট? এটা কারেন্ট ফ্লো হবে। সো এই কারেন্টটাকে হচ্ছে ভাইয়া এটা বললাম যে আই, ধরো এটাকে আমি ইনডিউসড কারেন্ট বললাম, যে ইনডিউসড কারেন্ট হবে। ঠিক আছে? এবং কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে, আমরা হচ্ছে 4th চ্যাপ্টারে পড়ছি ম্যাগনেটিজম চ্যাপ্টারে যে ভাইয়া কোন একটা তার হোক সেটা বদ্ধ হোক সেটা লম্বা, কোন একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কোন একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পাবো। সো বায়োসেভার সূত্র অনুযায়ী আমরা হচ্ছে দেখাইছিলাম এটা এরকম যে বি সমান এরকম আসে মিউ নট বাই 4 পাই টুয়াইস আই ডিভাইড বাই এ। এরকম একটা ফর্মুলা আমরা অলরেডি জানি, রাইট? অলরেডি আমরা জানি। সো কোন একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় এটার জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড পাই। এই যে ম্যাগনেটিক ফিল্ডকে হচ্ছে বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, মিউ নট বাই 4 পাই টুয়াইস আই ডিভাইড বাই এ। সো এরকম একটা ফর্মুলা আমরা 4th চ্যাপ্টারে পড়ছি অলরেডি। এখন ওই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই যে ইনডিউসড কারেন্ট, দেখো এই লুপের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে বা ইনডিউসড হচ্ছে। সো এই কারেন্টের জন্য আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। এটা অবভিয়াস ভাই, বায়োসাভার্ট বলে গেছে, বায়োসাভার্ট বলে গেছে। বায়োসাভার্টের সূত্র কি ছিল? যে ডিবি সমান হচ্ছে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার, রাইট? এরকম একটা ফর্মুলা ছিল যে কোন একটা জায়গার মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, কোন একটা লোপের মধ্য দিয়ে বা কোন একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো ভাইয়া। বায়োসাভার্ট তো এটাই বলে গেছে, রাইট? বায়োসাভার্ট তো এটাই বলে গেছে। সো যেহেতু এই লুপের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে আমি এই কারেন্টের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। ঠিক আছে? এটার মধ্যে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা এমন ভাবে কাজ করবে
এমন ভাবে কাজ করবে যেই জন্য আমার এই কারেন্টটা ক্রিয়েট হচ্ছে ওইটাকে যাতে বাধা দেয়। লেন্স এটাই বলেছে ওই দেখে যাতে বাধা দেয়। এটা কেন এই যে কারেন্টটা কেন ক্রিয়েট হচ্ছে? কারণ হচ্ছে এটার মধ্য দিয়ে আমার চুম্বক প্রবেশ করতেছিল। সো আমি হচ্ছে এমন ভাবে জিনিসটাকে ডিজাইন করব যাতে চুম্বকটা মানে চুম্বকে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে এটা কমে যায়, রাইট? ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে এটা হচ্ছে কমে যায়। এখন দেখো ম্যাগনেটিক ফ্লাক্স কমবে কিভাবে? আমাকে বলো ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে কমবে? ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে কমবে বলো? ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে কমবে? সো ম্যাগনেটিক ফ্লাক্স তখনই কমবে যখন আমি এর উল্টা ডিরেকশন এই যে এরকম ভাবে আমি কিছু ম্যাগনেটিক ফ্লাক্স চিন্তা করব, রাইট? এরকম ভাবে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স চিন্তা করব। এখন ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া আমি যে চৌম্বক দণ্ডটাকে এখানে আনার ট্রাই করতেছিলাম, আমি যে চৌম্বক দণ্ডটাকে এখানে আনছিলাম বা আনার ট্রাই করতেছিলাম, এই চৌম্বক দণ্ডটা অ্যাকচুয়ালি এর নিজের আউটকামের জন্য একটা বাধা পাইতেছে। এই যে এটা কি করতেছে? এটা হচ্ছে একে বাধা দিতেছে। বাধা কিভাবে বুঝছি? কারণ আমার যে চৌম্বক দণ্ড আছে, চৌম্বক দণ্ডের ফ্লাক্স যেদিকে, এই চৌম্বক দণ্ডের ফলে যে কারেন্ট ক্রিয়েট হয়েছে এই কারেন্টের ফ্লাক্স উল্টা দিকে। সো একটা আরেকটাকে বাধা দিচ্ছে ভাই, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা আরেকটাকে কি করতেছে? বাধা দিতেছে। সো বাধা যদি দেয় তাহলে আমার এই চৌম্বক দণ্ডটাকে আমি যদি বাম থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমার এই বাধার জন্য আলাদা করে কাজ করতে হবে। আলাদা করে কাজ করতে হবে তো, রাইট? মানে হচ্ছে আমি এই চৌম্বক দণ্ডটাকে এই পাশ থেকে যখন ওই পাশে নিয়ে যাব অটোমেটিক যাচ্ছে না এটা। অটোমেটিক কখন যাবে? অটোমেটিক তখনই যাবে যখন এটা ফ্রি ফলিং টাইপের হবে, রাইট? ওকে কেউ বাধা দিবে না। বাট আমি যখন এটাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছি, চৌম্বক দণ্ডটাকে যখন আমি ডান থেকে বাম দিকে নিয়ে যাচ্ছি, তখন ওর ফলে যে কারেন্টটা ক্রিয়েট হয়েছে ওই কারেন্টটাই ওকে বাধা দিচ্ছে। মানে কি আমার হচ্ছে ওরে কাজ করে নিয়ে যাওয়া লাগতেছে। তো আমরা এখানে যে কারেন্ট পাইতেছি বা ভোল্টেজ পাইতেছি এই জিনিসটা আসলে আমরা কাজ করার জন্য পাইতেছি। ন্যাচারালি ক্রিয়েট হচ্ছে না। এখন বুঝতে পারছি যে এই জিনিসটা আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতি। আমি কাজ করা লাগতেছে বা এক্সটার্নাল কোন একটা এজেন্ট এই বাধার বিরুদ্ধে কাজ করা লাগতেছে যার ফলে আমি কারেন্ট পাইতেছি। যার ফলে কি করতেছি আমি কারেন্ট পাইতেছি। ঠিক আছে? সো লেন্জের সূত্র এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি দুইটা একই জিনিস। এই বাধা না থাকলে অটোমেটিক মুভ করবে। হ্যাঁ, বাধা না থাকলে অটোমেটিক মুভ করবে। বাট বাধা থাকবে এখানে। তো বাধা না থাকলে শক্তির সংরক্ষণশীলতা নীতি এখানে অ্যাপ্লিকেবলই না। যেটা আসলে ফিজিক্সের বেসিক প্রিন্সিপালকেই ব্রেক করে ফেলে। সো ফিজিক্সের বেসিক প্রিন্সিপাল তো ব্রেক হবে না। সো এখানে হচ্ছে বাধা থাকবেই। ঠিক আছে? এখানে বাধা আমার থাকবেই। বুঝতে পারছি? এখন আই গেস লেন্সের ব্যাপারটা ক্লিয়ার, রাইট? ওকে। এখন যদি লেন্সের ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে, আমরা হচ্ছে গত ক্লাসে এই ২ টা জিনিসের প্রবলেম দেখছি যে ভাই ফ্লাক্সের পরিবর্তন হলে কি হয়? আর হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন হলে কি হয়? মানে কারেন্ট এবং ভোল্টেজ বের করে দেখছিলাম। আজকে হচ্ছে আমরা কৌণিক ব্যবধান মানে হচ্ছে আমি যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা উম জিনিসকে হচ্ছে ঘোরাবো তখন আসলে কি রকম জিনিসপাতি আসে? ওকে। এখন হচ্ছে আমরা কৌণিক ক্ষেত্রের ব্যাপারগুলো দেখবো। আচ্ছা কোয়েশ্চেন গুলো হচ্ছে তোমরা লিখো। কোয়েশ্চেন গুলো হচ্ছে তোমরা লিখো। ঠিক আছে? ধরো আমার কাছে হচ্ছে বাইরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে। কি দিচ্ছি? বাইরের দিকে আমার একটা চৌম্বক ক্ষেত্র আছে। কোয়েশ্চেন গুলো হচ্ছে তোমরা অ্যান্সার করার ট্রাই করবা।
এবং এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমার কাছে একটা কয়েল দেওয়া আছে, ঠিক আছে, একটা কয়েল দেওয়া আছে। ধরো সাপোজ চৌম্বক ক্ষেত্রের যে মান, চৌম্বক ক্ষেত্রের যে মানটা হচ্ছে 5 টেসলা, এবং কয়েলের যে ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখন কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই যে কয়েলটা আছে, কয়েলটাকে তুমি ঘোরাচ্ছ, এই যে কয়েলটা আছে, কয়েলটাকে তুমি ঘোরাচ্ছ, কয়েলটাকে তুমি ঘোরাচ্ছ। তোমার কোশ্চেন হচ্ছে গড় আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করো। তড়িৎচালক শক্তি, বা যেটাকে হচ্ছে ভাইরা এপসাইলন বলি, ঠিক আছে, এপসাইলন বের করো, বের করো যদি কয়েলটিকে 0.2 সেকেন্ডে ধর হচ্ছে 60 ডিগ্রি ঘোরানো হয়। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এটা, বুঝতে পারছো? গড় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা এপসাইলন বের করবা যদি কয়েলটিকে 0.2 সেকেন্ডে 60 ডিগ্রি ঘোরানো হয়। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ভাই ভিজুয়ালাইজেশন দেই। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার বাইরের দিকে হচ্ছে কারেন্ট, মানে ম্যাগনেটিক ফ্লাক্স বের হচ্ছিল, বা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে, এবং আমার এই যে হাতটা আছে, হাতটা এরকম আছে, মানে এই যে ক্ষেত্রফলটা ঠিক আমার হাতের মতো। তারপরে কি করছো তুমি, হচ্ছে এই জিনিসটাকে আস্তে আস্তে এইভাবে ঘুরাইছো। দেখো আমার হাতটা যেভাবে ঘুরতেছে, ক্ষেত্রফলের দিকটা দেখো, প্রথমে এইভাবে ছিল, তারপর আমার হাতটাকে আস্তে আস্তে যেভাবে ঘুরাইতেছি, এই যে কয়েলটা আছে, কয়েলটাকে তুমি এভাবে ঘুরাইছো। কতটুকু ঘুরাইছো ভাই? শুরুতে এখানে ছিল, তুমি এখান থেকে নিতে 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 60 ডিগ্রি ঘুরাইছো। কত সেকেন্ডে? 0.2 সেকেন্ডে। দেখো প্রথম হচ্ছে এভাবে ছিল, এক্স্যাক্টলি এভাবে ছিল, রাইট? এভাবে ছিল, এভাবে থেকে তুমি কি করছো, আস্তে 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 একে 60 ডিগ্রি ঘুরাইছো 0.2 সেকেন্ডে। সো এই যে এখান থেকে যেভাবে ঘুরাইছো, ফলে কতটুকু তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে ওইটা তোমাকে বের করতে হবে। কোশ্চেনের ভিজুয়ালাইজেশনটা বুঝতে পারছো? কোশ্চেনটা আসলে কিভাবে কোশ্চেনটা সাজাইছে ওটা বুঝতে পারছো কিনা? ওটা যদি বুঝতে পারো তাহলে প্রবলেম একদম ইজি। এই জিনিসগুলো আসলে 2 লাইনে সলভ করা যায়, বাট কোশ্চেনের ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোশ্চেনের ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। মেহজাবিন একটা অ্যান্সার দিয়েছে, ফারজানা, আবার তৌফিক, তিনজনের অ্যান্সার তো 3 রকম। আচ্ছা দেখি আমরা কিভাবে করি। সো এরকম প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ভাই, আমরা যে এপসাইলন বের করছি, এপসাইলন সমান কি ছিল? আমরা জাস্ট মানটা নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে? ডি ফাই ডিভাইড বাই ডিটি, আমরা জাস্ট মানটা নিয়ে ক্যালকুলেশন করব, আমাদের জাস্ট মান বের করতে বলছে, মানে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হার। এখন ফ্লাক্সের পরিবর্তন এই জিনিসটা, মানে এই যে ডি ফাই বাই ডিটি বা ডিফারেন্সিয়েশন আমরা কখন করি? যখন এট এ পয়েন্ট আমরা বের করি, রাইট? মানে স্পেসিফিক কোন একটা পয়েন্টে কোন একটা জিনিসের ভ্যালু যখন বের করতে চাই তখন আমরা ডিফারেন্সিয়েশন করি। বাট আমাদের যখন গড় বের করতে বলে তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করি না, তখন আমরা কি করি? ফাইনাল থেকে আদি বাদ দেই, এরকম কিছু একটা। এই যে ফাইনাল ফ্লাক্স থেকে আদি ফ্লাক্স বাদ দিব, বাদ দিয়ে সময় দিয়ে ভাগ করব, যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে আমার গড় মান, ঠিক আছে? তুমি চাইলে এটা দিয়ে করতে পারো, বাট ইকুয়েশন বের করা লাগবে। সো এটা আসলে লেংদি প্রসেস, লাগবে না। আমরা হচ্ছে একদম বেসিক যে জিনিসপাতিগুলো, যে দুইটা ফ্লাক্সের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করব, গড় চলে আসবে। সো আমার হচ্ছে লাগবে কি, ফ্লাক্সের পরিবর্তনটা, বা আদি অবস্থায় কতটুকু ফ্লাক্স ছিল, শেষ অবস্থায় কতটুকু ফ্লাক্স হইছে বা পাইছি ওইখানে। সো আমার হচ্ছে আদি অবস্থায় ফ্লাক্স, আদি অবস্থায়। এখন তুমি চিন্তা করো, আদি অবস্থায় মানে কোন সিচুয়েশনটা আমি বুঝাইতেছি? আদি অবস্থা মানে হচ্ছে এই যে সিচুয়েশনটা এখানে আঁকানো আছে এটা আমি বুঝাইতেছি, রাইট? এই সিচুয়েশনটা ভাই এখানে বুঝাইতেছি। এখন দেখো এখানে কি হচ্ছে, আমার ফ্লাক্স যেটা সেটা এটা বাইরের দিকে, ফ্লাক্স যেটা সেটা হচ্ছে বাইরের দিকে, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটা হচ্ছে বাইরের দিকে, আর ক্ষেত্রফল যেটা আছে এটা ডিরেকশন কি হবে?
বাইরের দিকে। সো ফ্লাক্স এবং চৌম্বক ক্ষেত্র দুইটা কি একই দিকে না? এটা তো বুঝো যে ভাইয়া ইনিশিয়াল অবস্থায় আমাদের ফ্লাক্স এবং চৌম্বক ক্ষেত্র একই দিকে কাজ করতেছে। এখন এটা কেন বললাম? কারণ হচ্ছে আমরা যখন আ একদম ১ম মানে গত ক্লাসে একদম ১ম দিকেই ভাইয়া হচ্ছে ফ্লাক্সের সংজ্ঞা দিছিলাম। ফ্লাক্স ছিল হচ্ছে এরকম বি এ কস থিটা। রাইট? বি এ কস থিটা। সো ফ্লাক্স যেদিকে আমাদের হচ্ছে ক্ষেত্রফলের দিক একই দিকে। সো থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। কস 0 ভ্যালু বসালে কত? 0 ই থাকবে, রাইট? সো আমরা হচ্ছে এটা যদি এখানে বসাই যে পি এ কস 0 ডিগ্রি। বি এর ভ্যালু দেওয়া আছে। এখন এ কেমনে বের করব? দেখো, এটা দেখতে কি এটা তো বৃত্তের মতো ব্যাসার্ধ দেওয়া আছে। সো এও বের করতে পারবা। এ কিভাবে বের করব? এটা হচ্ছে ধরো বি এর ভ্যালু হচ্ছে ভাইয়া বসায় দিছি 5 টেসলা আর এ হচ্ছে পাই আর স্কয়ার। আর এর মান কত? ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। 2 × 10⁻² আর cos 0 ভ্যালু কত? 1। সো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কিছু একটা দেওয়া। ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। ওকে। এখন শেষ অবস্থায় বা ফাইনাল কন্ডিশনে আমরা কি পাবো? আমরা হচ্ছে একটা ফ্লাক্স পাবো, রাইট? শেষ অবস্থায় ধরো এটাকে আমরা বললাম হচ্ছে ফাই এফ। এখন ফাই এফ টা কি হবে? ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে বা চৌম্বক ক্ষেত্র আছে এটা কিন্তু অলওয়েজ ভাই লম্ব দিকে কাজ করতেছে। এটা অলওয়েজ কি আমাদের বোর্ড ভেদ করে তোমার দিকে চলে আসতেছে, রাইট? তোমার দিকে চলে আসতেছে। বাট আমার যে বৃত্তাকার ক্ষেত্র আছে এটা পরিবর্তন হচ্ছে বা এটা ঘুরতেছে। কিরকম? দেখো, এটা হচ্ছে ঘুরে এরকম হইছে। সো মাঝখানে অ্যাঙ্গেলটা কত? দেখো, এটা হচ্ছে ঘুরে এদিকে আসছে। আর আমাদের যে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিক বরাবর আছে। তো মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা, দেখো দেখো ভাই, বুঝতেছো? এই যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে আছে আর এটা হচ্ছে উপরের দিকে ঘুরে গেছে। সো মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা কত? 60 ডিগ্রি। সো এখানে কত হবে ভাইয়া? বি এ cos 60 ডিগ্রি। অ্যাজ ইউজুয়াল বি এর ভ্যালু 5, এ হচ্ছে পাই আর স্কয়ার 2 × 10⁻²। আর cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। আর সময় কত? ভাই সময় হচ্ছে 0.2 সেকেন্ড। সো ফাই এফ ফাই আই দুইটা ভাইয়ারা বের করছি। এখানে বসাও, বসে সময় দিয়ে ভাগ করো। যেই জিনিসটা আছে ওইটা হচ্ছে আমাদের এপসাইলন। ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের এপসাইলন। এই সাকিব বলতেছে বি এর দিক দেওয়া নাই। বাকিরা সাকিবকে মেনশন করে বলো বি এর দিক কোন দিকে? বাকিরা সাকিবকে মেনশন করে বলো তো ভাই যে বি এর দিক কোন দিকে? সাকিব বলতেছে বি এর দিক দেওয়া নাই। বাবা তুমি কি মানে এতদিনে ক্লাস আসছো নাকি? দেখো সেকেন্ড সিচুয়েশনটা, এই যে ডট দিয়ে হচ্ছে বি এর বোঝায়। ডট মানে কি বাইরের দিকে আর ক্রস মানে কি ভেতরের দিকে। ঠিক আছে? আচ্ছা দেখো, অনেকে হচ্ছে সেকেন্ড সিচুয়েশনটা বুঝতে পারো না। সেকেন্ড সিচুয়েশনটা হচ্ছে এরকম, ভাইয়া আমার যে চৌম্বক ক্ষেত্র আছে, এই যে চৌম্বক ক্ষেত্র আছে এটা বাইরের দিকে কাজ করতেছে, মানে এটা বাইরের দিকে তোমার ভেদ করে আসতেছে। এটা তো আসলে বোর্ডের মধ্যে আঁকানো পসিবল না। সো এই জন্য হচ্ছে ভাই এরকম এরকম চিহ্ন দিলাম যে বাইরের দিকে আসতেছে। আর এটার সাথে আমার যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলটা হচ্ছে কত কোণ করে আছে? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি কোণ করে আছে, এইটা হচ্ছে কোশ্চেনে বলছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার কোশ্চেনে বলছে। সো জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে? এই cos 60 ডিগ্রি এর মান কত? হাফ না? তাসমিয়া বলতে এই cos 60 এর মান কত তাসমিয়া? cos 60 এই হাফ। আল্লাহ, cos 60 এর মান ভাই ভুলে গেছি। এই তো সানজিদের আবার, হ্যাঁ হইছে। ভেরি গুড ভেরি গুড। যাদের হইছে ওদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা আমরা আরেকটা প্রবলেম করি এরকম টাইপের, খুব ইন্টারেস্টিং। প্রবলেমটা হচ্ছে এরকম, আহ ধরো তোমার কাছে হচ্ছে আবার সিমিলার যে ভাই তোমার কাছে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে বাইরের দিকে। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে বাইরের দিকে। এটা সবাই ট্রাই করবা। ঠিক আছে?
ভাইয়ের আসলে সুবিধা আছে, বোর্ডে পড়ানোর মধ্যে সুবিধা আছে, জাস্ট একবার ড্র করে দিলেই হয়। এখানে ধরো, এখানে হচ্ছে একটা ফ্লাক্স আছে, কয়েল আছে, একটা কয়েল আছে। এখন তোমার কাছে ম্যাগনেটিক জিনিসপাতিগুলোর ভ্যালু দেওয়া আছে। ধরো আমার কাছে যে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে হচ্ছে 4 টেসলা। আমার যে কয়েল আছে, কয়েলের রোধ ভালো মতো বুঝো, এই যে কয়েলটা আছে, কয়েলটা যেহেতু পরিবাহী তার, পরিবাহী তারের কি রোধ থাকে, রাইট? সো আমরা হচ্ছে কয়েলের রোধ বলবো, কয়েলের রোধ। যেহেতু এটা পরিবাহী, মানে খুব বেশি পরিবাহী হয়, তুমি যখন এই জিনিসপাতিগুলো নিয়ে আর একটু ডিটেলসে পড়াশোনা করবা তখন বুঝবা আসলে যে আমরা যখন ইন্ডাকশন নিয়ে কাজবাজ করি বা কয়েল বানাই, এগুলো রোধ খুব কম, বেশি কম পরিমাণে থাকে। তাও ভাই বললাম হচ্ছে এটার রোধ হচ্ছে 2 ওহম। ঠিক আছে, এটার রোধ হচ্ছে 2 ওহম। এবং ক্ষেত্রফল যেটা, কয়েলের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে সাপোজ 10 সেন্টিমিটার স্কোয়ার, 10 সেন্টিমিটার স্কোয়ার। তোমাকে এরকম টাইপের কোয়েশ্চেন আসবে হচ্ছে, 3টা ইনফরমেশন দেওয়া আছে, 3টা ইনফরমেশন দেওয়া আছে। আর এটা হচ্ছে কৌণিক বেগে ঘুরতেছে। ধরো বললাম হচ্ছে 200 আরপিএম বেগে ঘুরতেছে। আরপিএম তো বুঝো, রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 200 বার ঘুরতেছে। প্রতি মিনিটে ও কি করতেছে? 200 বার ঘুরতেছে। সো তোমাকে বলছে, কোয়েশ্চেন যেটা সেটা বলছে হচ্ছে তড়িৎচালক শক্তি বের করো। তড়িৎচালক শক্তি, যেটাকে হচ্ছে আমরা অ্যাপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যাপসাইলন বের করো 3টা সিচুয়েশনে। 1 নম্বর সিচুয়েশন, পূর্ণ ঘূর্ণনে, না অর্ধ ঘূর্ণন নেই, প্রথমটা হচ্ছে অর্ধ ঘূর্ণন, অর্ধ ঘূর্ণনে। 2 নম্বর হচ্ছে পূর্ণ ঘূর্ণনে। আর 3 নম্বর হচ্ছে ভাইয়া অর্ধ ঘূর্ণনে কয়েলের মধ্য দিয়ে, কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত চার্জ, প্রবাহিত চার্জের পরিমাণ কত? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া ক্ষেত্রফল কি অলওয়েজ পাই আর স্কয়ার হবে কিনা? ক্ষেত্রফল অলওয়েজ পাই আর স্কয়ার হবে কিনা? ওর নাম কি? শাহেদ আহমেদ। তুমি কি আসলেই, মানে তুমি আমাকে বলো, 26-এর স্টুডেন্ট তুমি? ক্ষেত্রফল অলওয়েজ পাই আর স্কয়ার হবে কিনা? 2 দিন পর তোমরা হচ্ছে অ্যাডমিশন দিবা, রাইট? 2 দিন পর অ্যাডমিশন দিবা। সো অ্যাডমিশন দেওয়ার সময় বুঝবা, বা ওই সিজনটাতে গেলে বুঝবা যে কত কত জিনিস তুমি জানো এরকম ধরে হচ্ছে আমরা পড়াই, বা কত কত জিনিস হচ্ছে জিনিস, যেমন সাপোজ তোমাকে বললাম ভাইয়া তুমি বেসিক বেসিক ম্যাথমেটিক্স ধরো 2x সমান হচ্ছে 5, এক্স এর মান কত, এটা একটা ইকুয়েশন। আর ধরো হচ্ছে বললাম 2x প্লাস ওয়াই সমান 7, ওয়াই এর ভ্যালু তোমাকে 1 দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত? এই ইকুয়েশন সলভ করা শিখছো কবে? প্রথম শিখছো ক্লাস 6-এ, ক্লাস 6-এ, রাইট? চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এগুলো কবে শিখছো? ক্লাস 7-এ, রাইট? ক্লাস 7-এ। এখন তুমি আমারে, মানে এখন ভাইকে যদি বলো যে ভাইয়া আমি তো বুঝি না বৃত্তের ক্ষেত্রফল কেমনে পাই আর স্কয়ার হয়, তোমার আসলে ক্লাস 7-এর বই পড়ে আসা উচিত। শাহেদ, তোমার ছোট ভাই বা বোন হয়তো ক্লাস 7-এ পড়ে, আজকে পড়বা, বসে যাবা, ঠিক আছে? লজ্জার কিছু নেই, যে কোনো সময় শেখা যায়। বসে পড়বা, বসে হচ্ছে এই জিনিসপাতিগুলো শিখে নিবা। বেশিক্ষণ লাগবে না, 1-2 ঘন্টা দেখলে হয়ে যাবে। বাট এই জিনিসগুলো লাগবে ভাইয়া, এই জিনিসগুলো আজীবন লাগবে। এই জিনিসগুলো তোমাকে কখনো কেউ আর ধরে ধরে শেখাবে না। তুমি তুমি যদি আমাকে এমন কোয়েশ্চেন করে যে ভাইয়া 2 আর 2 যোগ করলে কত? 5,
রাইট? 2 আর 2 যোগ করলে কত? 5। হ্যাঁ ভাই, কিভাবে 5? যখন ভুল হয় ওই জিনিসগুলো শিখে রাখবে ভাই, ঠিক আছে? একদম লজ্জার কিছু নাই, সবকিছু শিখে যাবা। এট লিস্ট তুমি যদি ক্লাস 6-7 যাইতে ভয় লাগে বা লজ্জা লাগে, তোমার লাস্ট ক্লাস 10 এ হায়ার ম্যাথে হচ্ছে পরিমাপ নামক একটা চ্যাপ্টার ছিল। পরিমাপ নামক একটা চ্যাপ্টার ছিল। ওই পরিমাপ চ্যাপ্টারটা একটু ভালোমতো দেখে নিবা। দেখবো এখানে সবকিছু দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে আসি। আর এটা কিন্তু বৃত্ত না, এটা চতুর্ভুজ, ডিরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে। তো তোমাকে হচ্ছে প্রথম বলছো অর্ধঘূর্ণনে তড়িৎচালক শক্তি বের করতে। অর্ধঘূর্ণনে তড়িৎচালক শক্তি। আচ্ছা, তড়িৎচালক শক্তি বের করতে পারে, অথবা তোমাকে কারেন্ট বের করতে বলতে পারে। এই যে কারেন্ট, যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে, তোমাকে এখানে কারেন্টও বের করতে বলতে পারে। ঠিক আছে? দুইটাই আমরা বের করতে পারবো। যদি আমরা তড়িৎচালক শক্তি পাই তাহলে হচ্ছে কারেন্টও বের করতে পারবো। আচ্ছা দেখো, অনেক অর্থ এই জিনিসটা একটু প্যারা খেতে পারো, কারণ নিউটনের মেকানিক্স হয়তো এখনো তোমাদের ওইভাবে ক্লিয়ার হয় নাই। নিউটনের মেকানিক্স শুভভাবে পড়াইছে, আই গেস ক্লিয়ার না হলে বাংলাদেশ আর কেউ ক্লিয়ার করতে পারবে না। সো আমরা হচ্ছে 200 আরপিএম দিয়ে শুরু করি। কোশ্চেনের অ্যান্সার পরে করব। 200 আরপিএম এর মানে কি? মানে হচ্ছে প্রতি মিনিটে 200 বার ঘুরে। আমাকে বলো, প্রতি মিনিটে কি করে? ও 200 বার ঘুরে। সো ভাই এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে 200 বার ঘুরে, 200 বার ঘুরে প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে। সো 200 আরপিএম অথবা এই যে বাংলা কথাটা, দুইটার মিনিং সেম। এখন আগে তোমাদের কনফিউশন থাকার কথা না যে ভাই 200 আরপিএম কি, 200 আরপিএম কি, এখন আর কনফিউজ থাকার কথা না। সিল ভাই লিখে দিচ্ছি 200 বার ঘুরে 60 সেকেন্ডে। আচ্ছা, প্রথম জিনিস, অর্ধ ঘূর্ণনে, অর্ধ ঘূর্ণন মানে কি ভাইয়া? অর্ধেক বার ঘুরে, অর্ধেক বার ঘুরে, রাইট? অর্ধেক বার ঘুরে। সো এই জিনিসগুলো তো বুঝো, তাও লিখে দিচ্ছি অর্ধেক বার ঘুরে। পূর্ণ ঘূর্ণন মানে কি ভাইয়া? একবার ঘুরে, একবার ঘুরে। সো ওই সিচুয়েশন তোমার তড়িৎচালক শক্তি বের করতে হবে। ঠিক আছে? তড়িৎচালক শক্তি কিভাবে বের করে ভাই? তড়িৎচালক শক্তি এপসাইলন সমান কি জানি? ডি ফাই ডিভাইড বাই ডিটি। অথবা আমরা লিখতে পারি হচ্ছে ফাই ফাইনাল মাইনাস ফাই ইনিশিয়াল ডিভাইড বাই টাইম। এটার জাস্ট ভ্যালুটা নিব আমরা। ঠিক আছে? ফাই ফাইনাল মাইনাস ফাই ইনিশিয়াল ডিভাইড বাই টাইম। এখন কথা হচ্ছে ভাই, ফাইনালে ফাইনাল সিচুয়েশন ফ্লাক্স কত আর ইনিশিয়াল সিচুয়েশন ফ্লাক্স কত? আমরা জানি? আমরা কি জানি কিনা? অ্যান্সার হচ্ছে না ভাই, জানি না। সো আমরা হচ্ছে বের করব। এখন কথা হচ্ছে ভাইয়া, অর্ধ ঘূর্ণনে বা পূর্ণ ঘূর্ণনে আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে সময়। এই যে এই সময়টা, এই সময়টা কি দেওয়া আছে কোশ্চেনে? অ্যান্সার হচ্ছে ভাই ডিরেক্ট দেওয়া নাই, বাট ওয়ে বলা আছে যে ওয়ে ইউজ করে তুমি বের করতে পারবা। ঠিক আছে? যে ওয়ে ইউজ করে তুমি বের করতে পারবা। সো আমাদের কাজ হচ্ছে ভাইয়া ফ্লাক্স বের করা আর সময় বের করা। প্রথম হচ্ছে ইনিশিয়াল বা শুরুতে ফ্লাক্স বের করা। শুরুতে ফ্লাক্স বের করতেছি ভাইরা। ঠিক আছে? শুরুতে ফ্লাক্স বের করতেছি। শুরুতে মানে কি? এই সিচুয়েশনে, এই সিচুয়েশনে ক্ষেত্রফলের দিক কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে। ক্ষেত্রফলের দিক বাইরের দিকে। আর ফ্লাক্স যেটা আছে, চৌম্বক ফ্লাক্স, এটার দিকেও কি? বাইরের দিকে। চৌম্বক ফ্লাক্স বাইরের দিকে, ক্ষেত্রফল বাইরের দিকে, মাঝখানে কোন কত ভাই? 0 ডিগ্রি। সো ফ্লাক্স কি হবে? বি এ cos 0। একদম সিম্পল, রাইট? বি এ cos 0। ওকে, বি এ, বি এর মান কত? 4 টেসলা। এর মান কত? 10 সেন্টিমিটার স্কয়ার। আমরা কি সেন্টিমিটার স্কয়ারে বসাবো? না ভাই, আমরা বসাবো কিসে? মিটার স্কয়ারে। সো 10 টু দি পাওয়ার -4 দিয়ে গুণ করা লাগবে। আর cos 0 হলো কত? 1। যেটা আসবে ওটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফ্লাক্স শুরুতে। ঠিক আছে? ওকে, মনে রাখো আমরা হচ্ছে 1 নাম্বারটা অ্যান্সার করতেছি। 1 নাম্বার জন্য আমার ফাইনাল সিচুয়েশনে ফ্লাক্স বের করতে হবে। ফাইনালি কি হইছে? অর্ধ ঘূর্ণন দিছে। মানে কি? মানে হচ্ছে এই জিনিসটা এভাবে ছিল, এভাব থেকে জাস্ট উল্টাই গেছে। এভাবে ছিল, উল্টাই গেছে। আমার হাত তো ঘুরাইতে পারো না। এই যে দেখো, এটা হচ্ছে পূর্ণ ঘূর্ণন। হাতের তালু উপরের দিকে ছিল, যদি ঘুরে আবার হাতের তালু উপরের দিকে আসে তাইলে পূর্ণ ঘূর্ণন। বাট এটা তো উপরের দিকে আসে নাই ভাই, কি করছে? নিচের দিকে চলে গেছে। সো আগে ক্ষেত্রফল ছিল উপরের দিকে, এখন ক্ষেত্রফল চলে গেছে নিচের দিকে। আগে চৌম্বক ফ্লাক্স ছিল উপরের দিকে, এখন চৌম্বক ফ্লাক্স উপরের দিকে আছে। সো চৌম্বক ফ্লাক্স এদিকে, ক্ষেত্রফল নিচের দিকে, মাঝখানে কোন কথা ভাইয়া? 180 ডিগ্রি, রাইট? সো বি এ cos 180, তার মানে 4 ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার -4 cos 180 এর মান -1। সো যেটা সেটা বসাবো। ঠিক আছে? যেটা আসে ওইটা বসাবো। এখন তোমার ফাইনাল ফ্লাক্স বের করছে, ইনিশিয়াল ফ্লাক্স বের করছে, তোমার কি বের করা লাগবে? অর্ধেক ঘূর্ণনে সময় কত লাগে?
দেখো 200 বার ঘূর্ণনের সময় কত লাগে, কত বলছি 60 সেকেন্ড, রাইট? 200 বার ঘূর্ণনের সময় কতটুকু লাগে? 200 বার ঘূর্ণনের সময় কতটুকু লাগে ভাই? 60 সেকেন্ড। দুইশো বার ঘূর্ণনের সময় লাগে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমাকে বলো একবার ঘূর্ণনে কতটুকু লাগবে? একবার ঘুরে 60/200 সেকেন্ডে, অর্ধেক ঘুরে 60/200 ইন্টু অর্ধেক সেকেন্ডে। সো এখানে হচ্ছে ক্যালকুলেশন করে সময়টা বের করে ফেলতে পারবা, রাইট? সময়টা বের করে ফেলতে পারবা, প্যারা নাই। আমি হচ্ছে ফ্লাক্স বের করে ফেলছি, সময় বের করে ফেলছি। ওই ইকুয়েশন ইউজ করে তুমি হচ্ছে অর্ধ ঘূর্ণনে কি বের করতে পারবা? অর্ধ ঘূর্ণন হচ্ছে কতটুকু তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে এটা বের করতে পারবা, রাইট? ফাইনাল বের করছি, ইনিশিয়াল বের করছি, আর এখান থেকে হচ্ছে সময়টা বের করে নিচ্ছি। এই যে এখানে আমরা কি পাবো? এখানে হচ্ছে আমরা সময়টা পাবো, টাইমটা পাবো। সো টাইমটা দিয়ে ভাগ করে দিবা, চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার গেল। দ্বিতীয় কোশ্চেন কি ছিল? দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে ভাইয়া পূর্ণ ঘূর্ণনে তড়িৎচালক শক্তি কতটুকু আবিষ্ট হবে? পূর্ণ ঘূর্ণনে তড়িৎচালক শক্তি কতটুকু আবিষ্ট হবে? দ্বিতীয় অ্যান্সার দাও তো ভাইকে। পূর্ণ ঘূর্ণনে তড়িৎচালক শক্তি কতটুকু আবিষ্ট হবে? দ্বিতীয়টার অ্যান্সার দাও তো দেখি। দেখো ইনিশিয়াল বা আদি অবস্থায় ফ্লাক্স কি একই থাকবে, ফ্লাক্স তো চেঞ্জ হবে না। যখন এটাকে ঘুরায় ফেলবা, উল্টায় ফেলবা, আবার আগের মতো চলে আসবে না? এটাকে যখন একবার রাউন্ড কমপ্লিট করবা তখন তো আগের মতো চলে আসবে। তার মানে ফাইনাল আর ইনিশিয়াল ফ্লাক্স কি একই হচ্ছে। সো একই যদি হয়ে থাকে এই দুইটার বিয়োগফল কত হবে? বিয়োগফল 0 চলে আসবে। তার মানে আলটিমেটলি ফ্লাক্স কত হবে? ফ্লাক্স হবে হচ্ছে ভাই, বা তড়িৎচালক শক্তি যেটা, এটা কত হবে? এটা হচ্ছে 0 ভোল্ট হবে, রাইট? 0 ভোল্ট হবে। ওকে, এখন 3 নম্বর কোশ্চেন হচ্ছে একটু ইম্পর্টেন্ট। অর্ধ ঘূর্ণনে কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ কত? অর্ধ ঘূর্ণনে কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ কত? এটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো এটা হচ্ছে আমরা করি। সো অর্ধ ঘূর্ণনে এটাকে ভাইরা বলবো হচ্ছে চার্জ অ্যাকুমুলেশন। দেখো আমরা কোন একটা কয়েলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হয় এটা কিন্তু জানি। কারেন্ট সমান কি? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রাইট? ভোল্টেজকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? এপসাইলন। আর রেজিস্ট্যান্সকে ধর হচ্ছে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমরা তো জানি, রাইট? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখন দেখো এই যে এপসাইলন বা এই ভোল্টেজ, ভোল্টেজ টার্মটাকে আমরা কি ফ্যারাডে সেকেন্ড ল থেকে কিভাবে লিখছি? ফ্যারাডে সেকেন্ড ল থেকে এভাবে লিখছি যে ভাই ভোল্টেজ টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি। আর রেজিস্ট্যান্সটা ছিল সো 1/r, 1/r, রাইট? ডি ফাই বাই ডিটি। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি অ্যাভারেজ হিসেবে লিখি, মানে ইনস্ট্যান্টেনিয়াস না লিখি বা কোন একটা পয়েন্ট ওয়াইজ ডিফাইন না করি, সো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে ডেল ফাই ডিভাইড বাই ডেল টি, বা কোন একটা সময় ব্যবধানে কতটুকু ফ্লাক্স চাই, কোন একটা সময় ব্যবধানে কতটুকু ফ্লাক্স চাই, এটা হচ্ছে কি আই। সো আমাদের আই এর যে ফাইনাল ফর্মুলা এটা হচ্ছে ভাইয়া 1/r ডেল ফাই ডিভাইড বাই ডেল টি, ডেল টি। ভালো কথা। এখন আমাদের এটা চাই না, আমাদের জানতে চাইছি কি চার্জ কতটুকু অ্যাকুমুলেট হবে এখানে, বা কতটুকু চার্জ প্রবাহিত হবে, রাইট? সো চার্জটা আমরা কিভাবে বের করব? আই কে সমান কি লিখতে পারি আমরা বলতো? কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে একটা সময় ব্যবধানে, রাইট? কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে একটা সময় ব্যবধানে। আই সমান কি ভাই? আই সমান হচ্ছে কিউ ডিভাইড বাই টি। স্থিতিতে প্রথম পড়ছিলা, রাইট? সমান হচ্ছে 1/r ডেল ফাই ডিভাইড বাই ডেল টি। তার মানে আমাদের ফাইনাল যে ফর্মুলা আসছে, যে ডেল টি বাদ যাবে, ফাইনাল যে আমাদের ফর্মুলা আসছে
ফর্মুলাটা খুব সুন্দর ভাইয়া। ফর্মুলা কতটুকু চার্জ অ্যাকুমুলেট হচ্ছে মনে রাখবে, এগুলো কিন্তু প্রিলিতে জিজ্ঞেস করবে, প্রুলি অথবা ঢাবি এমসিকিউতে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট তুমি যদি না পারো কখনো, মানে তুমি যদি জীবনের প্রবলেম এগুলো না সলভ করো কখনো তুমি পারবে না। তোমার অবশ্যই জিনিসপাতিগুলো আগে ইউজ টু হওয়া লাগবে। এখান থেকে দেখো চার্জ কতটুকু অ্যাকুমুলেট হচ্ছে, এটার ফর্মুলাটা কি আসতেছে? ফর্মুলা আসতেছে ফ্লাক্সের পরিবর্তন ডিভাইড বাই রেজিস্ট্যান্স। একটা কয়েলের মধ্য দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হবে, বা একটা কয়েলের মধ্য দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হবে, বা কয়েলের মধ্যে কতটুকু চার্জ অ্যাকুমুলেট হবে, ওই চার্জটা হচ্ছে ডেল ফাই ডিভাইড বাই আর, মানে ফ্লাক্সের পরিবর্তনকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করবা, তাই যেটা আসে ওইটাই। ঠিক আছে, এখন দেখো অর্ধ ঘূর্ণনে যখন হাফ সাইকেল কমপ্লিট করে তখন আমরা কিন্তু ফ্লাক্সের পরিবর্তন বের করছিলাম কোত্থেকে, এই যে সেকেন্ড ইকুয়েশন থেকে, রাইট? এখান থেকে আমরা ফ্লাক্সের পরিবর্তন বের করছি। সো এটাকে যখন জাস্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করবা তখনই তোমার কি আসবে, তখনই তোমার হচ্ছে চার্জ কতটুকু প্রবাহিত হয় এটা চলে আসবে। সো এটা তোমরা করে নিবা, পারবা না? এখন পারবা কিনা? পারবা কিনা বলো? .026 আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার মিলছে। এমরোজা ইফতি বলতেছে পারবে না, ওরে বাকির একটু পাড়ায় দাও তো, ও নাকি পারবে না। শুধু টি না কেন? আচ্ছা, অলোকানন্দ, আচ্ছা কিছু একটা। হ্যাঁ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছো, বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানে আমাদের ফিজিক্সে তোমরা হয়তো জাস্ট যদি ভাই জাস্ট ইকুয়েশন গুলার অ্যাকচুয়াল পরিচয় দিতে থাকি তাহলে দেখবো হচ্ছে পুরো ফিজিক্সই ভুল। দেখবা কোথাও মাঝে মাঝে ডেলটিকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছে, কোনো সংজ্ঞা ছাড়া, মানে কোনো কথা ছাড়া টি কে ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করছে, কোনো সংজ্ঞা ছাড়া। আবার ডিটি কে টি2 মাইনাস টি1 দিয়ে রিপ্রেজেন্ট করছে, কোনো সংজ্ঞা ছাড়া। ভাই জায়গাও বলে দিতে পারবো কোথায় কোথায় এগুলো লিখছি। এখন কথা হচ্ছে যখন একটা ফিক্সড টাইম হয় এবং টাইমটা পরিবর্তন না হয়, ঠিক আছে? একটা ফিক্সড টাইম হয় এবং টাইমটা, ভাই অ্যান্সার বলে দিচ্ছে, ঠিক আছে, কখন কোনটা ইউজ করা উচিত, বাট আমরা উচিত আমরা ইউজ করি না, আমাদের বই জাস্ট নর্মাল ইউজ করে। ভাই বলে দিচ্ছি, ধরো কোন একটা ঘটনা ঘটতেছে এবং এটা ইনস্ট্যান্ট ঘটে গেছে, মানে এমন হয় না, ধরো হচ্ছে কেউ একজন টর্চ দিছে, ঠিক আছে, তোমার চোখে কেউ একজন টর্চ দিছে একটু দূর থেকে, ওইটা আসার জন্য কি তোমার চোখে টাইম লাগবে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। টর্চ দিছে, ইনস্ট্যান্ট তোমার চোখে আলো এসে পড়বে, রাইট? তোমার ধরো টর্চ দিছে, ইনস্ট্যান্ট তোমার চোখে এসে আলো পড়বে। সো এইরকম ঘটনা যেগুলো যেগুলো ইনস্ট্যান্ট ঘটে এগুলোর জন্য তো ভাই টাইম চেঞ্জ হয় না, টাইম ফিক্স থাকে। সো যেই সময় এটা ঘটছে ওই সময়টাকে আমরা জাস্ট টি দিয়ে রিপ্রেজেন্ট করি, জাস্ট টি, ডেলটি না, ডিটি না, টি2 মাইনাস টি1ও না, জাস্ট টি। এমন কিছু ঘটনা, না না ডিটি না, ডিটি না, ডিটি না ভাইয়া, এমন কিছু ঘটনা যেগুলো ইনস্ট্যান্ট ঘটে ওইটার সময়টাকে জাস্ট আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি, ওইটার সময়টাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন অ্যাকচুয়ালি কি এটা ইনস্ট্যান্ট ঘটছে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। যতই তোমার চোখে এসে ইনস্ট্যান্ট পড়ুক এটা ইনস্ট্যান্ট ঘটে না, এটার মধ্যেও কি কিছু একটা সময়ের পার্থক্য আছে। ধরো এখান থেকে আমি, আমার দেয়াল হচ্ছে মোটামুটি 1.5 মিটার দূরে, আমি যখন লাইট নিক্ষেপ করবো সাথে সাথে আমার মনে হবে যে ওইখানে আলো পড়ছে, বাট অ্যাকচুয়ালি এখান থেকে লাইট নিক্ষেপ করছি, এই আলোটা এখান থেকে ওইখানে যেতে কিন্তু সময় লাগছে, এখান থেকে ওইখানে যেতে কিন্তু সময় লাগছে। তো সময়টা কি অনেক বেশি, অনেক কম, বা এটা আসলে অনেক বেশি কম, মানে ফেমটো সেকেন্ড লেভেলে। সো ওইটুকু সময় যেগুলো অনেক কম, মানে আমরা অ্যাকচুয়ালি মাপতেই পারি না, মাপার মতো কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, ওই সময়টাকে আমরা বলেছি ডিটি, ওই সময়টাকে আমরা বলেছি ডিটি। এখন বলতে পারো যে ভাইয়া আমি হচ্ছে 9টা 30-এ খাইয়া দেয়া, আম্মু হচ্ছে আমাকে চুল টুল বাঁধিয়ে দিছে,
এখানে হচ্ছে কালি দিয়ে ফোঁটা দিয়ে দিয়েছে যাতে কেউ নজর না দেয়। আমি হচ্ছে ব্যাগ টেগ নিয়ে কলেজে গেলাম। কলেজে যাইতে আমার 10টা বাজছে। 9টা 30 তুমি রওনা দিছো, 10টা বেজে গেছে। এই জিনিসটাকে আমরা মাপতে পারতেছি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাই মাপতে পারতেছি। সো এই যে মাপা সময়টা এটাকে হচ্ছে আমরা ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করি অথবা টি2 - টি1 দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? টি1 - টি2 দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটাকে তুমি ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, টি1 - টি2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। সো কথা হচ্ছে ভাইয়া তোমার ইকুয়েশনে তুমি কোনটা ইউজ করবে ডাজন্ট ম্যাটার। তুমি জাস্ট এগুলার বেসিক কনসেপ্টটা মনে রাখো। ঠিক আছে? কোথাও হয়তো ডেল টি ইউজ করবা, কোথায় হয়তো টি ইউজ করবা। তোমার জাস্ট ইকুয়েশন আনার জন্য ইউজ করা লাগে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আই এর ফর্মুলা তো কিউ বাই ডেল টি না। তুমি যখন একটু বড় হবা তখন মানে আমরা দেখো ভাই হচ্ছে তোমার জাস্ট একটু বেসিক কথাবার্তা বলি। তোমরা ওহমের সূত্র পড়ছো রাইট? এই যে ভি আর আই এর গ্রাফ পড়ছো। এটা কি এমন এমন সরল রেখা হয় রাইট? এমন রেখা হয়। এরকমই তো পড়ছো রাইট? ভি আর আই এর গ্রাফ যখন আঁকো এটা তো এরকমই হয়। এরকমই তো পড়ছো। বাট তুমি যখন হায়ার স্টাডিজ করতে যাবা তখন দেখবা জিনিসপাতিগুলো এরকম হয় না। জিনিসপাতিগুলো একটু এরকম হয়। ঠিক আছে? তোমার মনে হবে যে ডায়োড পড়তেছি না ভাই ডায়োড না। জিনিসপাতিগুলো অ্যাকচুয়ালি এরকম হয়। তারপরে জিনিসপাতিগুলো মাঝে মাঝে এরকমও হয়। এই যে এরকম হয়। জিনিসপাতিগুলো মাঝে মাঝে এরকমও হয়। জিনিসপাতিগুলো মাঝে মাঝে পিছনের দিকেও ব্যাক করে। ঠিক আছে? সো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এখন আপাতত যেগুলো আছে ওইগুলো পড়ো। সমস্যা নাই। আস্তে আস্তে দেখবা ফিজিক্স যখন অ্যাকচুয়াল পড়তে যাবা বা বাইরের দেশের রাইটারের বইগুলো পড়বা তখন হচ্ছে মনে হবে অনেক কিছুই ভুলভাল দেওয়া আছে। ওকে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের মেইন টপিকে যাই। একটা টপিক পড়াই হচ্ছে এটা হচ্ছে স্বকীয় আবেশ। আম্মু নাকি কালো টিপ দেয় না মেহজাবিনকে। আন্টিকে বলবা দিতে, নয়তো নজর লাগাই দিবে। নজর লাগাই দিবে। ঠিক আছে? কালো টিপ দিলে কি হয়? কালো টিপ দিলে ভাই কিছুই হয় না। আচ্ছা দেখো একটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং টপিক আছে বাট এই টপিকটা আমাদের বইয়ে তেমন ডিসকাস করে নাই। ভাই হচ্ছে একটু ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে? তুমি আমাকে একটা জিনিস বলো তো, তুমি যখন জাস্ট কথাগুলো অ্যান্সার দিবা। ঠিক আছে? তুমি যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কয়েলকে প্রবেশ করাচ্ছ, ওই কয়েলটা আসলে ব্যাটারিতে কনভার্ট হচ্ছে। এই জিনিসের সাথে তোমরা এগ্রি করো? তুমি যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ব্যাটারি কয়েলকে প্রবেশ করাচ্ছ, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন একটা কয়েলকে প্রবেশ করাচ্ছ, ওই কয়েলটা আসলে অ্যাকচুয়ালি একটা ব্যাটারিতে কনভার্ট হচ্ছে। ওটা কি তোমরা বিশ্বাস করো? চৌম্বক ক্ষেত্রে কয়েল এরকম। আমি একটা চৌম্বক ক্ষেত্র নিলাম। চৌম্বক ক্ষেত্রে কয়েল যেটা থাকে এই কয়েলটা অ্যাকচুয়ালি ব্যাটারির মতো আচরণ করে। ব্যাটারির মতো আচরণ করে। এটা কি তোমরা বিশ্বাস করো? আচ্ছা অনেকে হচ্ছে বিশ্বাস করে, অনেকে হচ্ছে বিশ্বাস করে না। আচ্ছা আসো আমরা হচ্ছে বিশ্বাস করাই ব্যাপারটা হচ্ছে ভাইয়া একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ধরো ভেতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যখন একটা কয়েল রাখবা, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। এটা তো তোমরা জানো অলরেডি রাইট? কয়েলের মধ্য দিয়ে তোমার কারেন্ট ফ্লো হয়। এটা অলরেডি আমরা অনেকবার পড়ছি। এখন আমাকে বলো কারেন্ট কখন ফ্লো হয়? যখন দুইটা পয়েন্টের মাঝে সাপোজ আমি বললাম হচ্ছে ভাইয়া এই যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কখন ফ্লো হবে? যখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স থাকবে রাইট? ভোল্টেজ ডিফারেন্স থাকবে। ভোল্টেজ ডিফারেন্স মানে কি? এরকম একটা ব্যাটারি থাকবে। সো এই ব্যাটারি থাকলেই কি হবে? কারেন্ট ফ্লো হবে। নয়তো কারেন্ট ফ্লো হবে না। যেহেতু কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু কি করতেছে এখানে যে কয়েলটা আমি রাখবো এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে অবশ্যই এখানে একটা এরকম কিছু একটা ইনভিজিবল
যেটা আমি দেখতে পাচ্ছি না ক্রিয়েট হইছে, রাইট? যেটা আমি দেখতে পাচ্ছি না ওইরকম একটা কিছু ক্রিয়েট হইছে, রাইট? এটা তো বুঝতে পারতেছি। এটা আমরা চলতরিতের বেসিক কনসেপ্ট থেকে বলতে পারতেছি যে ভাইয়া একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ এটার অ্যাক্রস আমি একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারছি, বা একটা ব্যাটারি আমি লাগাইতে পারছি। সেম জিনিসটা হচ্ছে আমরা এইখানে বলতে পারি যে ভাই একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা কয়েল রাখি বা লুপ রাখি, ওই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি এমন একটা সিচুয়েশনে এখানে আমাদের হচ্ছে ব্যাটারি বা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে আমরা এখন বুঝবো। বাট এই জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে এখন লুপ নিব না, আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, সাপোজ এই দৈর্ঘ্যটাকে আমি বললাম হচ্ছে এল, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কি করব, একটা দণ্ড নিব, যে দণ্ডটাকে হচ্ছে আমি ধরো সার্টেন একটা ভেলোসিটিতে এদিকে নিক্ষেপ করলাম, ঠিক আছে? সার্টেন একটা ভেলোসিটিতে আমি এদিকে নিক্ষেপ করলাম। এখন দেখো কি হচ্ছে এখানে, আমি যদি দণ্ডটাকে হচ্ছে বাইরে নিয়ে আসি, তাহলে দেখো আমি একটু বড় করে আঁকাচ্ছি, ঠিক আছে? দণ্ডটার ব্যাগ কোন দিকে কাজ করতেছে? ব্যাগ হচ্ছে এদিকে কাজ করতেছে। চৌম্বক ক্ষেত্র কি ভেতরের দিকে, রাইট? আর এটা যে দৈর্ঘ্য বা লেংথ ভেক্টর বা দৈর্ঘ্য ভেক্টর কোন দিকে? দৈর্ঘ্য ভেক্টর হচ্ছে দৈর্ঘ্য বরাবর। সো দৈর্ঘ্য কোন দিকে? সাপোজ দৈর্ঘ্য বললাম হচ্ছে এদিকে। সো এদিক বরাবর কি কাজ করতেছে? এদিক বরাবর হচ্ছে আমার দৈর্ঘ্য ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? দৈর্ঘ্য কাজ করতেছে। এখন আমাকে বলো দৈর্ঘ্য হচ্ছে উপরের দিকে, বেগ হচ্ছে বাম দিকে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে। তার মানে ভাই কি এই জিনিসটা বলতে পারি না, এই জিনিসটা কি বলতে পারি কিনা যে বেগ, দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্ব, এই জিনিসটা কি বলতে পারি কিনা? অ্যান্সার হচ্ছে ভাইয়া বলতে পারি, রাইট? আমার বেগ হচ্ছে ডান থেকে বাম দিকে, দৈর্ঘ্য হচ্ছে নিচ থেকে উপরের দিকে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে। সো জিনিসগুলা কি, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, কিভাবে বোঝাই, এই যে এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। সো তিনটা কি পরস্পর লম্ব দিকে, রাইট? তিনটা একটা একটা লম্ব, ভি এবং এল পরস্পর লম্ব, এল এবং বি এটা লম্ব, ভি এবং বি এটাও লম্ব, রাইট? এটাও লম্ব। সো ওইরকম সিচুয়েশনে, এইরকম সিচুয়েশনে আমার একটা বল কাজ করে। এরকম সিচুয়েশনে এই যে পরিবাহী আহ, পরিবাহী দণ্ডটা আছে, দণ্ডের উপরে একটা বল কাজ করে। বলটাকে আমরা হচ্ছে বলি লরেন্স ফোর্স, লরেন্স বল। পড়ছিল কিনা? আগের চ্যাপ্টারে কিন্তু পড়াইছে। সো এটাকে হচ্ছে লরেন্স ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স বলতে পারো। এফ ই সমান কিউ ভি ক্রস বি, রাইট? কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। এখন এই বলটার দিকটা কোন দিকে হবে? এই বলটার দিকটা কোন দিকে হবে? এই বলের দিক হবে হচ্ছে ভাইয়া ভি এবং বি দুইটারই লম্ব দিকে, ভি এবং বি দুইটারই লম্ব দিকে, রাইট? ভি এবং বি দুইটারই লম্ব দিকে। সো সাপোজ হচ্ছে ভাই এই জিনিসটা কিভাবে লিখতে পারি যে কিউ ভি বি, ভি এবং বি দুইটা যেহেতু লম্ব আছে, sin 90 মানে কত? 1। সো কিউ ভি পি। এখন দেখো এটা যেহেতু একটা পরিবাহী দণ্ড, তার মানে এখানে অনেকগুলা ইলেকট্রন আছে, রাইট? অনেকগুলা ইলেকট্রন আছে। সো ভাইয়া বললাম হচ্ছে এই যে এগুলা ইলেকট্রন। এখন এই বলটা কোথায় কাজ করবে? ইলেকট্রনের উপর কাজ করবে। এই বলটা কি ইলেকট্রনের উপর কাজ করবে। এখন আমি প্রথম হচ্ছে বের করা লাগবে যে এই বলের দিকটা কোন দিকে হবে। এই বলের দিকটা প্রথম কথা হচ্ছে ভাইয়া এই যে ভেক্টর ভি এবং ভেক্টর বি, মানে হচ্ছে বেগ এবং চৌম্বক ক্ষেত্র দুইটারই লম্ব দিকে হবে, কারণ ক্রস গুণফল। ওকে, লম্ব দিকে যদি হয় তাহলে আমার হচ্ছে বের করতে হবে যে লম্ব দিকে কোন দিকে হবে। লম্ব দিক তো ভাই উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, ঠিক আছে? উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। এখন তুমি হচ্ছে বের করবা ভি এবং বি কে ক্রস করো, ভি এবং বি, ভি হচ্ছে এদিকে, মানে ভাই ভি হচ্ছে এদিকে, আর আমার যে বি আছে বি হচ্ছে ভেতরের দিকে। এই দুটাকে ক্রস করো। ক্রস করা মানে কি? প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে তুমি আঙ্গুল কার্ল করো। কার্ল করলে কোন দিকে বোঝাচ্ছে? কার্ল করলে কোন দিকে বোঝাচ্ছে ভাইয়া? ভি এবং বি এর কোন দিকে বোঝাচ্ছে? হুম হুম হুম। কোন দিকে বোঝাচ্ছে ভাইকে বলো?
এই ঘড়ির কাঁটার দিকে হবে কেন? মানে জিনিসটা হচ্ছে এরকম ভাইয়া, এটা হচ্ছে ভেতরের দিকে আর একটা হচ্ছে আমার দিকে। তো আমার থেকে ভেতরের দিকে যদি কার্ল করো, তোমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করে? নিচের দিকে না? দেখো, একটা হচ্ছে ভেতরের দিকে কোনটা? ম্যাগনেটিক ফিল্ড। আর এদিকে ভাইয়ের দিকে হচ্ছে আমাদের ব্যাকটা আছে। সো ব্যাক থেকে যখন ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙ্গুল ঘোরাবা, তোমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করে? নিচের ভেতরের দিকে না ভাইয়া, ভেতরের দিকে কেন হবে? ভেতরের দিকে তো চৌম্বক ক্ষেত্র। এই যে দেখো, এটা কি ভেতরের দিকে? দেখো, এটা হচ্ছে ভেতরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে ভেতরের দিকে। আর এই দিকে হচ্ছে, আচ্ছা, বাঁদিকে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। সো চৌম্বক ক্ষেত্র থেকে, সরি, বাঁদিকে হচ্ছে ব্যাক থেকে ভেতরের দিকে তুমি ঘোরাও, তাহলে আঙ্গুল কোন দিকে নির্দেশ করতেছে? নিচের দিকে, রাইট? নিচের দিকে যদি নির্দেশ করে, তার মানে আমার এইখানে যে চার্জগুলো আছে, চার্জগুলোর উপর যে বলটা কাজ করবে, এই বলগুলো হবে হচ্ছে নিচের দিকে। বলগুলো হবে হচ্ছে নিচের দিকে। এখন আমাকে বলো, এখানে চার্জ তো একটা না, চার্জ অনেকগুলো আছে, রাইট? তো সবগুলো চার্জ কি করবে? নিচের দিকে বল পায়ে নিচের দিকে এসে জমতে থাকবে। নিচের দিকে এসে কি জমা হইতে থাকবে। দেখো এই জিনিসটা বুঝো কিনা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর চিত্র। ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর চিত্র, এটা হচ্ছে আমাদের 2 নম্বর চিত্র। সো 2 নম্বর চিত্রে কি হয়েছে? সবগুলা ইলেকট্রনের উপর এই লরেন্স ফোর্স কাজ করে কি করবে? নিচের দিকে আমার ইলেকট্রন জমা হইতে থাকবে। এখন নিচের দিকে যদি ইলেকট্রন জমা হয়, উপর দিকে কি হবে? পজিটিভ চার্জে কনভার্ট হইতে থাকবে। বুঝতে পারছি? পজিটিভ চার্জে কনভার্ট হইতে থাকবে। তার মানে কি, একটা দণ্ড প্রথমে নিরপেক্ষ ছিল, আমি যখন এটাকে একটা ব্যাগ দিয়ে নিছি, তো একটু সময় পর এটা উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে গেছে। নিচের দিকে নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে গেছে। সো এই নেগেটিভ চার্জে যদি কনভার্ট হয়ে যায়, তার মানে এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। কি পাবো? তড়িৎ ক্ষেত্র পাবো। যেই তড়িৎ ক্ষেত্রের দিক হবে হচ্ছে নিচের দিকে, যেই তড়িৎ ক্ষেত্রের দিক হবে হচ্ছে নিচের দিকে, যেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। কারণ তড়িৎ ক্ষেত্রের দিক কি? পজিটিভ থেকে নেগেটিভ দিকে কাজ করে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কাজ করে, রাইট? এটা হচ্ছে নিচের দিকে হবে। এখন দেখো, প্রথম সিচুয়েশনে যেখানে শুধুমাত্র লরেন্স বল কাজ করতেছিল, একটা সময় পরে যখন আস্তে আস্তে লরেন্স বল কি করবে? পরিবাহীর সবগুলো ইলেকট্রনকে নিচের দিকে নিয়ে আসবে। এই লরেন্স বল কাজ করে পরিবাহীর সবগুলো ইলেকট্রনকে নিচের দিকে নিয়ে আসবে। আসার পর আমার উপর দিকে পজিটিভ চার্জ তৈরি হবে। তার মানে কি, উপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে। তড়িৎ ক্ষেত্র যেহেতু ক্রিয়েট হচ্ছে, এখানে কি কি বল পাবো? আমি এখানে একটা তড়িৎ বল পাবো। শুরুতে শুধু চৌম্বক বল ছিল, বাট একটা সময় পর আমি এখানে তড়িৎ বলও পাবো। কি পাবো? তড়িৎ বল। আমাকে বলো, তড়িৎ বল সমান কি? তড়িৎ বল হচ্ছে এফ অফ ই, হচ্ছে কিউ ইন্টু ই, রাইট? কিউ ইন্টু ই। এক্স্যাক্টলি হল ইফেক্টের মতো ভাই, এক্স্যাক্টলি হল ইফেক্টের মতো, হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে হল ইফেক্টের মতো। সো আমি এখানে কি একটা তড়িৎ বলও পাচ্ছি। এখন দেখো, এই তড়িৎ বল ইলেকট্রনের উপর কোন দিকে কাজ করে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তড়িৎ বল ইলেকট্রনের উপর কোন দিকে কাজ করবে ভাইয়া? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তার মানে এখানে যে ইলেকট্রন, একটা সাপোজ আমি ধরলাম এই ইলেকট্রন, ঠিক আছে? আমি সাপোজ ধরলাম হচ্ছে এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের উপর তড়িৎ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে, যেটাকে আমি এফ অফ ই বলবো। আর চৌম্বক বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে, যেটাকে আমি এফ অফ এম বলবো। এফ অফ এম বলবো। এখন আমাকে বলো, আস্তে আস্তে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, একটা সময় পর কি পাবো? যে উপরের দিকে যতটুকু তড়িৎ বল কাজ করতেছে, নিচের দিকে ততটুকু চৌম্বক বল কাজ করতেছে, রাইট? উপরের দিকে যতটুকু তড়িৎ বল কাজ করতেছে, নিচের দিকে ততটুকু চৌম্বক বল কাজ করতেছে। সো আমি বলতে পারি যে সাম্যাবস্থায়, আচ্ছা ভাইরা ছুটি দিয়ে দিব, 5 মিনিট ছুটি দিয়ে দিব। সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় হচ্ছে ভাই তড়িৎ বল এবং চৌম্বক বল দুইটা সমান হবে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাম্যাবস্থায় তড়িৎ বল এবং চৌম্বক বল দুইটা সমান হবে, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে তোমরা ফাইনাল একটা ইকুয়েশন আয়না দাঁড় করাবা, ভাইয়া দিচ্ছি না। সো অলরেডি বোঝা যাচ্ছে যে ভাইয়া উপরের দিকে যেহেতু পজিটিভ চার্জে কনভার্ট হচ্ছে, আর নিচের দিকে নেগেটিভ। সো নেগেটিভটাকে হচ্ছে ছোট প্রান্ত বলে, আর পজিটিভটা হচ্ছে বড় প্রান্ত বলে। তার মানে এখানে একটা ব্যাটারি তৈরি হয়ে যাবে। দেখো এখানে একটা কোষ তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। সো আমার বাম পাশের দণ্ড যেটা আর ডান পাশের এই সিম্বল, দুইটা একই মিনিং বের করতেছে, রাইট? সো একই মিনিং যেহেতু বের করতেছে, তার মানে এখানে আমি একটা ব্যাটারি পাবো, যেটার একটা তড়িৎ শক্তি, ধরো সাপোজ আমি এপসিলন বললাম, এপসিলন পাইছি। সো এপসিলনটা হচ্ছে এরকম, ভি বি এল। তোমরা হচ্ছে এটার প্রুফ করবা, তোমরা এটাকে প্রুফ করবা, ঠিক আছে? বেগ, তড়িৎ ক্ষেত্র এবং দণ্ডটার দৈর্ঘ্য, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। এটা প্রুফ করবা কিভাবে আছে, এখান থেকে চলে আসবে, এখান থেকে চলে আসবে। ভাই ইকুয়েশন লিখে দিছি,
ইকুয়েশন লিখে দিচ্ছি, জাস্ট ইকুয়েশনগুলো ঠিকঠাক মতো ইউজ করতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের বইয়ের বাইরের একটা টপিক ছিল, বাট এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, আমাদের যে নেক্সট জিনিসপাতিগুলো বোঝার জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট, এই জন্য ভাই হচ্ছে পড়াই দিছি। ভাই একটু গো থ্রু করে দিই, 2 মিনিট লাগবে। আমাদের একটা চৌম্বক ক্ষেত্র ছিল, চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা পরিবাহী দণ্ডকে একটা বেগে নিক্ষেপ করছি, ভি বেগে। সো আমি যেহেতু ভি বেগে নিক্ষেপ করছি, আমি লরেন্স বলে গেছে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা মোশন আমি কিছুকে নিক্ষেপ করি, এটার উপর বল কাজ করবে, যে বলটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ভি ক্রস বি। ভি ক্রস বি মানে কি, ভি বি সাইন থিটা। এখন দেখলাম এখানে ব্যাগ হচ্ছে ডান দিকে, দৈর্ঘ্য হচ্ছে নিচ থেকে উপরের দিকে, এবং চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে। তার মানে দৈর্ঘ্য, বেগ এবং চৌম্বক ক্ষেত্র তিনটা পরস্পর লম্ব। সো বলটা কি করবে, এগুলোর উপর লম্বভাবে কাজ করবে, এবং দেখলাম যে রাইট হ্যান্ড রুল ইউজ করে নিচের দিকে আমার চৌম্বক বল কাজ করতেছে। এখন চৌম্বক বল কি করতেছে, এই পরিবাহী তারের মধ্যে যতগুলা, পরিবাহী দণ্ডের মধ্যে যতগুলা ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে নিচের দিকে টেনে নিয়ে আসতেছে। এখন ইলেকট্রনগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে, তার মানে প্রোটনগুলো উপরের দিকে থেকে যাইতেছে। সো উপরের দিকে পজিটিভ চার্জ এবং নিচের দিকে নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। পজিটিভ চার্জকে হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে তুলনা করতে পারি, নেগেটিভ চার্জকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে তুলনা করতে পারি। এবং এখানে যেহেতু চার্জের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আমি বলতেছি যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। যত সময় যাবে তত বেশি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। তার মানে কি, এইখানে যে চার্জগুলো আছে, চার্জগুলোর উপর ম্যাগনেটিক ফিল্ডের বাইরেও আলাদা একটা বল কাজ করতেছে, যেটাকে আমরা বলবো তড়িৎ বল। তড়িৎ বল, ঠিক আছে। সো একটা সময় আসবে যে সময়ে আমার উপর দিকে যে পরিমাণ তড়িৎ বল কাজ করবে, নিচের দিকে ঠিক সেম পরিমাণ চৌম্বক বল কাজ করবে। সো ওই সিচুয়েশনটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। এবং সাম্যাবস্থায় যেই পরিমাণ ভোল্টেজ আমি এই রকম সিচুয়েশন থেকে পাবো, এটা ডিপেন্ড করে কত বেগে নিক্ষেপ করতেছি, কত চৌম্বক ক্ষেত্র ছিল এবং কত দৈর্ঘ্য ছিল, এই তিনটা জিনিসের উপর। এই জিনিসটা তোমরা প্রুফ করবা, ঠিক আছে। এই জিনিসটা একদম ইজি, প্রুফ করবা। এক্স্যাক্টলি হল ভোল্টেজের মতো, বাট এক্স্যাক্টলি হল ভোল্টেজ না এটা, ঠিক আছে। হল ভোল্টেজের মতো ঠিক আছে, বাট হল ভোল্টেজ না, কিন্তু মনে রাখবা। সো এটা একটু ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হচ্ছে নামাজের সময় চলে যাবে, আমরা হচ্ছে শেষ করে দিই। সো আমরা হচ্ছে আগামীকাল থেকে হচ্ছে সক্রিয় আবেশ, পারস্পরিক আবেশ শুরু করব। আজকে হচ্ছে গত ক্লাসে পড়ার নতুন একটা টপিক পড়াইছি, এগুলো একটু গো থ্রু করবা। ওকে, যারা নামাজ পড়তে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে, আর আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।